আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 25 প্রোগ্রামের আরেকটি এমসিকিউ ওয়ান শট ক্লাসে স্বাগত। আজকে আমরা আমাদের আইসিটি বইয়ের যে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, এই অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখব। সো আজকের ক্লাসে আমরা প্রথমে হচ্ছে বেসিক জিনিসগুলো আলোচনা করব, দেন সেই বেসিক থেকে কিভাবে আমাদের পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো কি করব ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে, সো ক্লাসটা করার পর তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, আমি এতটুকু বলতে পারি তুমি এই অধ্যায় থেকে আসা সকল কোশ্চেনই তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের একটু ক্লাসটা করার পর টেস্ট পেপারটা একটু করে সলভ করতে হবে, যাতে তোমাদের নিজেদের কনফিডেন্স লেভেলটা আর একটু বেড়ে যায় আর কি। ঠিক আছে, সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমি যদি একটু করে বলি, এই চ্যাপ্টারটা অ্যানালাইসিসটা যদি বলি, তো দেখা যায় প্রত্যেকটা বোর্ডেই এই চ্যাপ্টারটা থেকে 3 থেকে 4টা এমসিকিউ কিন্তু আসে। তো তুমি যদি সর্বনিম্ন কথাও বলো তাহলে 3টা এমসিকিউ। ঠিক আছে, আমি সর্বোচ্চ ধরলাম হচ্ছে 4টা এমসিকিউ তোমরা প্রত্যেকটা বোর্ডে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে পাবা। ওকে, এই অধ্যায়ে অনেক কিছু মুখস্থ নির্ভর কথাবার্তা আছে, সো এই জন্য আমাদের অনেক কিছু একটু মুখস্থ করতে হবে। সো আমরা প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে কি করব আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি সবার আগে। তো তোমরা যারা ভাইয়া চ্যানেলে নতুন, ওকে, তোমরা অবশ্যই আমার এই কন্টেন্টগুলো, ক্লাসের কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এই চ্যানেলটাতে, যাতে তোমরা নিত্য নতুন যে কন্টেন্টগুলো আছে সেগুলো যাতে তোমরা সবার আগে পেয়ে যাও আর কি। ঠিক আছে, আর অবশ্যই ক্লাসগুলো ভালো লাগে তোমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা তোমাদের যে ছোট ভাই বোন রয়েছে তাদেরকে জানিয়ে দিবে, কারণ এই সকল ক্লাস, ঠিক আছে, তোমাদের মাধ্যমেই দেখা যাবে কি হবে, সকলের কাছে কিন্তু ছড়িয়ে পড়বে আর কি। ওকে, তো আমরা চলো আস্তে আস্তে শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর, দেখো আমি এই এমসিকিউ গুলাকে 11টা টাইপে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, এই টাইপটা করার কারণটা কি, যাতে তুমি বুঝতে পারো আসলে কোন টাইপটা থেকে তোমার পরীক্ষায় বেশি কোশ্চেন আসে এবং কোন টাইপটাতে তোমাকে অবশ্যই মার্কস পড়তে হবে। ওকে, সো দেখো আমাদের এখানে 11টা টাইপ সুন্দরভাবে দেওয়া আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ইউআরএল, প্রোটোকল, এছাড়া এইচটিএমএল এর ট্যাগ, অ্যাট্রিবিউট এবং যে কাঠামোগুলো আছে। তারপর দেখো এখানে ফরম্যাটিং ট্যাগ আছে, তারপর হাইপার লিংক আছে, ইমেজ আছে। সো এইগুলো থেকেই মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে। ওকে, সো আমরা চলো আস্তে আস্তে কি করব, এই প্রত্যেকটা টাইপ একদম ধরে ধরে কি করব শেষ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা আসি প্রথম টাইপ, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা। ওকে, ওয়েব ডিজাইনের ধারণা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তো তোমাদের বইতে এই সকল জিনিস বিভিন্ন মুখস্থ পড়াশোনা ছিল, তো সেই জিনিসগুলো হচ্ছে ভাই কি করছি একদম সুন্দরভাবে এখানে কি করছি ফুটাই তুলছি আর কি। তো প্রথম হচ্ছে দেখো কত সালে, 1989 সালে। কে নাম হচ্ছে স্যার টিম বার্নার্স-লি। কে? টিম বার্নার্স-লি। তিনি কোথায় চাকরি করতেন? তিনি চাকরি করতেন হচ্ছে সিআরএন নামক একটা গবেষণাগার। এটা কই ছিল? একটা গবেষণাগার। ঠিক আছে, এই যে সিআরএন নামক যে গবেষণাগারটা আছে এটা কোথায়? এটা কিন্তু হচ্ছে আমাদের সুইজারল্যান্ডে। ওকে, মাঝে মধ্যে এটাও কোশ্চেন আসতে পারে। এই সিআরএন যেটা আছে এটা হচ্ছে কোথায় ভাইয়া? এটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডে একটা কি আছে গবেষণাগার আছে। সেই গবেষণাগারে তিনি যখন কর্মরত ছিলেন তখন তিনি একটা ধারণা প্রস্তাব করছেন। কিসের ধারণা প্রস্তাব করছিলেন? ওয়েবের ধারণা। ঠিক আছে, ওয়েবের ধারণা প্রস্তাব করেন, যেখানে কি করা হয় আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে, একটা ঠিকানার মাধ্যমে সে কি করবে তথ্যগুলো আদান প্রদান করবে। কার মাধ্যমে? এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তিনি কি করবেন ডকুমেন্ট পাঠাবেন। তাহলে ওয়েবের ধারণা কে দিছে? টিম বার্নার্স-লি। কত সালে? 1989 সালে। ওকে, আচ্ছা, এই যে তিনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য পাঠাবেন, তথ্য পাঠানোর সময় দেখা যায় লিখিত তথ্যের পরিমাণটা মেনলি বেশি থাকে। সো এই যে লিখিত তথ্য আছে না, এই যে তিনি তথ্য পাঠাচ্ছেন, সেই লিখিত তথ্যের নাম দিচ্ছে কি? সেই লিখিত তথ্যের নাম দিচ্ছে হচ্ছে হাইপার টেক্সট। ওকে, আর এই লিখিত তথ্যগুলা, এই যে হাইপার টেক্সট গুলা, এইগুলো যে খুঁজে পাবো, কোথায় খুঁজে পাবো? খুঁজে পাওয়ার জন্য হচ্ছে আমরা হাইপার লিংক ইউজ করি। ঠিক আছে, খুঁজে পাওয়ার জন্য কি? খুঁজে পাওয়ার জন্য হচ্ছে এই বিভিন্ন নেটওয়ার্কের ঠিকানা, যার নাম হচ্ছে কি হাইপার লিংক। ওকে, আর এই লিখিত তথ্য ছাড়াও যদি কোনো সে অডিও পাঠায়, যদি কোনো ভিডিও পাঠায়, ঠিক আছে, বা কোনো যদি ছবি পাঠায়, তখন সেই নামটাকে কি বলা হচ্ছে? তখন সেই নামটাকে বলা হচ্ছে হাইপার মিডিয়া। তাহলে দেখেন এখানে 3টা জিনিস আছে। একটা হচ্ছে হাইপার টেক্সট, যেখানে হচ্ছে লিখিত তথ্য। হাইপার টেক্সট ছাড়া বাকি যা কিছু আছে, মানে হচ্ছে লিখিত তথ্য ছাড়া ছবি, অডিও, ভিডিও হইলে কি হবে? হাইপার মিডিয়া। আর হাইপার টেক্সট গুলো খোঁজার জন্য কি? হাইপার লিংক। ওকে, তাহলে এই 3টে হচ্ছে আমাদের ট্রাম মনে রাখতে হবে। আর তিনি 1990 সালে, কত সালে দেখেন তো? 1990 সালে, ঠিক আছে, টিম বার্নার্স-লি তার সহকর্মীদের সহায়তায় তিনি কি করছিলেন বলেন তো? এই ওয়েবের তথ্যগুলো করার জন্য একটা সফটওয়্যার তৈরি করে ফেললেন। নাম হচ্ছে কত? নাম হচ্ছে ওয়েব ব্রাউজার। ঠিক আছে, ওয়েব ব্রাউজার তিনি কি করেন? আবিষ্কার করেন। কত সালে? 1990 সালে। ওকে, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসগুলো আমাদের একদম মুখস্থ থাকতে হবে, মাঝে মধ্যে দেখা যায় পরীক্ষা আসতেই পারে। ওকে, দেন আমরা আসছি নেক্সট স্লাইডে। আমরা আসি ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন জিনিসটা কি।
এইটার থেকে এমসিকিউ যে কোনো একটা বোর্ড আসার সম্ভাবনা অনেক বেশি। কি জানতে হবে? তাদের উদাহরণগুলো জানতে হবে। ঠিক আছে, এখানে ওয়েব ব্রাউজার কাকে বলে দেখো, আমি যদি তোমাকে বলি তুমি ভাই বন্ধি পাঠশালা ওয়েবসাইটে যাও, তাহলে তুমি প্রথমে কি করবা? তুমি দেখা যায় তুমি কি করবা, সবার আগে গুগল ক্রোম ব্রাউজার, এটা হচ্ছে একটা ব্রাউজার। গুগল ক্রোমটা কি বললাম, একটা ব্রাউজার। তাহলে প্রথমে তুমি গুগল ক্রোমে যাবা, গিয়ে তুমি কি লিখবা? বন্দিপাঠশালা.com লিখবা। ওকে, এই যে বন্দিপাঠশালা.com লিখে যখন সার্চ করবা, এই গুগলে যাই কিন্তু তুমি কি করছো? সার্চ করতেছো। তাহলে এই যে ওয়েব ব্রাউজার মানে গুগল ক্রোমে যখন ঢুকলা, সেটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। সেই ওয়েব ব্রাউজার তুমি কি করছো? ব্রাউজ করতেছো, মানে তুমি সেই তথ্যগুলো দেখতেছো। আর সার্চ ইঞ্জিনের কাজ কি করা? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে সেই তথ্যটা, স্পেসিফিক তথ্যটা কি করবে? সে তোমাকে জাস্ট খুঁজে বের করতে সাহায্য করবে। ওকে, তাই এরকম কয়েকটা ওয়েব ব্রাউজারের নাম কি? ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে আমাদের আছে গুগল ক্রোম, অপেরা মিনি, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, মোজাইক, সাফারি, মাইক্রোসফট এজ। এগুলো হইতেছে কি ভাইয়া? এগুলো হইতেছে আমাদের কিছু ওয়েব ব্রাউজারের নাম। আর যেখানে আমরা তথ্যগুলো খুঁজি এমন কিছু জিনিসের নাম কি? যেমন গুগল, তারপর হচ্ছে কি ইয়াহু, বিঞ্চ, ax.com, পিপিলিকা, বাংলায় যে সার্চ ইঞ্জিন আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু করে কি রাখবো? মনে রাখবো কোনটা সার্চ ইঞ্জিন, কোনটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজারের উদাহরণ, সেগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আসে আমাদের এমসিকিউ সলভিং। এবার আমরা কোথায় আসবো? আমাদের এমসিকিউ সলভিং আসবো। তো চলো শুরু করি। তো প্রথমে দিছে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারের পাঠানোকে কি বলা হয়? সো এই জিনিসটাতে একটু করে বুঝাই। সাপোজ আমাদের যত তথ্য আছে না, বন্দিপাশার সকল তথ্য একটা ওয়েব সার্ভারে কি করা আছে? রাখা আছে। ঠিক আছে, বন্দিপাশার সকল তথ্য একটা কোথায় রাখা আছে? ওয়েব সার্ভারে। তাহলে আমি মনে করলাম এইটা হইতেছে সেই ওয়েব সার্ভার। ওকে, এটা কি? এটা হইতেছে সেই ওয়েব সার্ভার। এই ওয়েব সার্ভারের সকল তথ্য রাখা আছে। তাহলে এখানে দুইজন মানুষ আছে, একজন হচ্ছে বন্দিপাশার যে কর্তৃপক্ষ আছে না, বন্দিপাশালা কর্তৃপক্ষ এই তথ্যগুলো রাখছে। বন্দিপাশালা কর্তৃপক্ষ কি ভাইয়া? বন্দিপাশালা কর্তৃপক্ষ হচ্ছে হোস্ট। এই হোস্ট কি করছে? এই ওয়েব সার্ভারের তথ্যগুলো রাখছে। আর আমি তুমি যে ভিজিট করতেছি, আমরা হচ্ছে কি বলবো? আমরা বলবো হচ্ছে নিজেদেরকে ক্লায়েন্ট। ওকে, আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি করে জানেন? ক্লায়েন্ট কি করে? ওই ওয়েব ব্রাউজারে গিয়ে কি করে? সার্চ করে। সার্চ করলে কি হয়? সে এইখানে এসে কি করলো? সার্চ করলো। তখন দেখে ওই ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন যখন সার্চ করে, তখন দেখা যায় সে ওয়েব সার্ভারের তথ্যটা খুঁজে যে আসলে সেই যে তথ্যটা পাঠাইলো সেই তথ্যটা আছে কিনা, বা সেই রিলেভেন্ট কোনো তথ্য আছে কিনা। যদি সেই রিলেভেন্ট কোনো তথ্য থাকে, দেন সে কি করে? ক্লায়েন্টকে পাঠায়। এই যে ক্লায়েন্ট ওয়েব সার্ভারের কাছে যে বলতেছে তথ্য কি কিছু আছে, তাহলে এইটাকে কি করে? এটা করে হচ্ছে রিকোয়েস্ট। ঠিক আছে, এটা কি করে? এটা কি করে হচ্ছে? এটা করছে রিকোয়েস্ট। আর দেন তার উপর ভিত্তি করে সে কি করে? তার উপর ভিত্তি করে সে কি করে? রেসপন্স করে। ঠিক আছে, রিকোয়েস্টের উপর ভিত্তি করে সে কি করে? রেসপন্স করে। তাহলে এখানে দেখো ওয়েব ক্লায়েন্ট, এই ওয়েব ক্লায়েন্ট ব্যবহারের কাছ থেকে ইনপুট নিয়ে, এই ইনপুট একটা নিয়ে তুমি একটা কি করলা? সার্চ করলা, এই ওয়েব ব্রাউজারে যে পাঠাইলা, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে রিকোয়েস্ট। আর সেই রিকোয়েস্টে যদি সাড়া দেয়, তখন সেটাকে আমরা কি বলবো? রেসপন্স। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে যে রিকোয়েস্ট। ওকে, আর তাহলে দেখো একটা ওয়েবসাইটের দুইটা অংশ, একটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে কি ভাই? ক্লায়েন্ট। এটা আমরা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখেন আমাদের এই নেক্সট কোশ্চেনটা দেখেন চলে আসছে। এই নেক্সট কোশ্চেনটা কি? একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে? আনসার হচ্ছে কয়টা? দুইটা অংশ থাকে। ওকে, তাহলে আমরা এটাও বলে ফেললাম। বিশেষ সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিনের মধ্যে কি আছে? গুগল, ইয়েস সার্চ ইঞ্জিন। মজিলা ফায়ারফক্স, এটা ওয়েব ব্রাউজার। ইয়াহু, ইয়েস ইয়াহু। তাহলে 1 ও 3 এটা হচ্ছে কি বলেন তো আমাদের কারেক্ট আনসার। ওকে, না পরেরটা। ওয়েব ব্রাউজার কোনটি? নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার কে? গুগল না, ইয়াহু না, মজিলা, ইয়েস বিং, ax.com, পিপিলিকা, এগুলো হচ্ছে কি বলেন তো আমাদের সার্চ ইঞ্জিন। তারপর আসি google.com। google.com এটা কি? আমরা জানি এটা হচ্ছে একটা কি? সার্চ ইঞ্জিন। ঠিক আছে, দেখেন এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। দেখেন কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার কোনটা? আমরা জানি ক্রোম, গুগল ক্রোম, এটা হচ্ছে একটা কি? ওয়েব ব্রাউজার। টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত টিম বার্নার্স-লি www.worldwideweb এটার সাথে সম্পর্ক আছে, তার মানে এটা অবশ্যই ট্রু হবে। বলছি গুগলের জন্য কত তড়িৎ? না, গুগল রিলেটেড কিছু নাই। HTML একটু করে মনে রাখবো, আমরা কিছুক্ষণ পরে আসবে। HTML হচ্ছে তিনি ইয়া করছেন, তাহলে আনসার হবে কি? 1 ও 3টা হচ্ছে সঠিক আনসার। তারপর হচ্ছে হোম পেজ দেখার জন্য একটা আপনি ওয়েবসাইট মানে সার্চ করার সময়, সাপোজ আপনি বন্দিপাঠশালা লিখে সার্চ করলেন, দেন বন্দিপাঠশালা যখন ক্লিক করে ঢুকলেন, তখন যেই পেজটা শো হবে সেটা হচ্ছে হোম পেজ। আর এই হোম পেজ দেখার জন্য কি লাগবে? সবার আগে আপনি একটা ওয়েব ব্রাউজার লাগতেছে, তাহলে আপনি একটা ওয়েব ব্রাউজার দিচ্ছেন। তারপর বন্দিপাঠশালা লিখে সার্চ করতেছেন, তাহলে অবশ্যই সার্চ ইঞ্জিন লাগবে। আর এগুলো কার সহায়তা করি? অবশ্যই ইন্টারনেটের সহায়তায় করি। তাহলে আমাদের সবকিছুরই কি দরকার? কম্বিনেশন এখানে দরকার। এবার আসি ওয়েব ব্রাউজার হলো কোনটা? ওয়েব ব্রাউজার গুগল ক্রোম, ইয়েস। সাফারি, ইয়েস। ইউটিউব না। ঠিক আছে, ইউটিউব হচ্ছে একটা কি বলতে পারি আমরা? এটা হচ্ছে বিনোদনের একটা মাধ্যম আমরা বলতে পারি আর কি। ওকে, তাহলে এখানে আছে কি হবে? এখানে আনসারটা হবে আমাদের 1 ও। এখন তাহলে আমরা আমাদের টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 কি? ওয়েবসাইটের
প্রকারভেদ, ঠিক আছে। সো ওয়েবসাইটের প্রকারভেদ আসি, তাহলে প্রথমে হচ্ছে ওয়েবসাইট কাকে বলে, কত প্রকার ও কি কি, এই রিলেটেড কিছু কথাবার্তা লিখছে। আলটিমেটলি কি, ওয়েবসাইটটা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কি বলেন তো গঠিত, ঠিক আছে। একাধিক ওয়েব পেজের সমন্বয়ে কি হয়, একটা ওয়েবসাইট তৈরি হয় আর কি। তো এখানে হচ্ছে একই ডোমেইন নেমের অধীনে ডোমেইন নেম কি, এগুলো সম্পর্কে কথাবার্তা বলবো, এগুলো জাস্ট হালকা পাতলা লিখছে। সো আমরা প্রথমে আসি, ওয়েবসাইটটা হচ্ছে মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক। এই স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্টটা পরিবর্তন করা যায় না, আলটিমেটলি কন্টেন্টটা কি থাকে, নির্দিষ্ট থাকে, একটা ফিক্সড কন্টেন্ট থাকে, যেখানে আমরা সাধারণত HTML বা CSS এই ল্যাঙ্গুয়েজগুলো দ্বারা এটা আমরা তৈরি করে থাকি। আর এটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যক্তিগত যে ওয়েবসাইটগুলো আছে, ঠিক আছে। সাপোজ আমি যদি সিম্পল ভাবে যদি মনে রাখার জন্য বলি আর কি, সাপোজ আপনি একটা নিজস্ব, এটা নিজের মানে জীবনী নিয়ে আপনি একটা কি করবেন, ওয়েবসাইট বানাবেন, নিজের জীবনী। নিজের জীবনীতে যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো কি প্রতিদিনই কি চেঞ্জ হয়, চেঞ্জেবল তা না কিন্তু, ঠিক আছে। একটা নির্দিষ্ট টাইম পর পর দেখা যায় আপনি নতুন নতুন কিছু কি করবেন, অ্যাড করবেন, মানে কন্টেন্ট গুলা সবসময় কি করা দরকার নাই, পরিবর্তনশীল নয়। তাহলে এই জন্য দেখা যায় ব্যক্তিগত যে ওয়েবসাইট গুলো সেগুলো হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক কি, ডাইনামিক হচ্ছে কন্টেন্টটা পরিবর্তন করা যায়, বারবার পরিবর্তনশীল, ঠিক আছে। এই স্ট্যাটিক যেটা আছে, কোনটা, স্ট্যাটিকের কন্টেন্ট কি নয়, পরিবর্তনশীল নয়। স্ট্যাটিকের জন্য কি ভাইয়া, স্ট্যাটিকের জন্য কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটা পরিবর্তনশীল নয় স্ট্যাটিকে। আর ডাইনামিকে কি, ডাইনামিক হচ্ছে পরিবর্তনশীল। এখানে আমরা HTML CSS ছাড়াও আমরা আরো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বলতে পারি হচ্ছে এখানে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, যেমন আমরা বলতে পারি PHP, ঠিক আছে, তারপর আমরা বলতে পারি ASP, দেন আমরা বলতে পারি হচ্ছে জাভা, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বলতে পারি SQL, এইরকম যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো কি করি এখানে ইউজ করে থাকি, ওকে। আর এগুলো হচ্ছে আলটিমেটলি কি ব্যবসায়িক ওয়েবসাইট। যেমন আপনি যদি বলেন হচ্ছে সাপোজ বিভিন্ন ধরনের হচ্ছে ই-কমার্সের সাইটগুলো আছে, এগুলো দেখবেন নিত্য নতুন কি আসছে, প্রোডাক্ট আসছে, তাদের হচ্ছে কি দামের উদ্ভস হচ্ছে, তাহলে এই যে জিনিসগুলা এগুলো হচ্ছে কি বারবার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না, তাহলে এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পড়ে, ওকে। তাহলে ডান, ওকে। এবার আসি আমাদের এটা স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। আমি যদি পার্থক্যটা দেখি তাহলে মোটামুটি হচ্ছে আমরা অনেকগুলা জিনিস MCQ সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়। যেমন আমাদের বলছে এই স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্টে কি থাকবে, এখানে কন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট কন্টেন্ট থাকে, বাট এইখানে কন্টেন্টটা কি, কন্টেন্টটা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল এখানে কন্টেন্টটা, ওকে। আচ্ছা 2 নাম্বার, এখানে হচ্ছে ব্রাউজিং এর সময় কন্টেন্ট পরিবর্তন করা যায় না, আর এখানে যায়। সাপোজ আপনি যদি, আমি ডাইনামিকের সাপোজ আমি বললাম হচ্ছে একটা ফেসবুকের কথাই যদি চিন্তা করেন, ফেসবুক যদি বা সেট তো না, ঠিক আছে, আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন, সাপোজ আপনি হচ্ছে ফেসবুক স্ক্রল করতেছেন, তাহলে স্ক্রল করার সময় দেখা যায় আপনার নতুন কোনো ফ্রেন্ড যদি কি করে একটা পোস্ট দেয়, তাহলে সেটার সাথে সাথে কিন্তু আপনার টাইমলাইনে চলে আসে, ঠিক আছে। তো এরকম টাইপের আর কি, ওকে। তারপর ব্রাউজারের ব্যবহারকারী ব্রাউজারে দ্রুত লোড হয়, ঠিক আছে, এটা ব্রাউজারে দ্রুত লোড হয়, আর এটা লোড হতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে, কার থেকে, স্ট্যাটিক থেকে, ওকে। তারপর যে স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কোনো ডেটাবেস থাকে না, কোনো ডেটাবেস দরকার হয় না, ঠিক আছে, কোনো ডেটাবেস লাগে না, বাট এইখানে আমাদের ডেটাবেস দরকার হয়। সাপোজ আমি বললাম ব্যবসায়িক যে সাইটগুলা, সেখানে যাই দেখবেন সবার আগে আপনার একটা কি করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, একটা লগ ইন করতে হয়, ঠিক আছে, আপনার তথ্যগুলো দেখা যায় তাদের কাছে কি থাকে, এই হচ্ছে জিনিস। তারপর বলছি কি এই ধরনের ওয়েবসাইটে অনেক বেশি নিরাপদ, ঠিক আছে। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে অনেক বেশি নিরাপদ। আর এখানে কমিউনিকেশনটা কি হবে, এখানে কমিউনিকেশনটা হবে একমুখী, ওকে। আর এইখানে আপনার যে তথ্যগুলো আছে, আপনার নাম, আপনার ফোন নাম্বার, তাহলে আরো এছাড়া আপনি যে সকল জিনিস দিবেন, যদি ইমেল অ্যাড্রেস চাই ইমেল অ্যাড্রেস দিলেন, তো এই যে জিনিসগুলো দিলেন না, এই জিনিসগুলো তো তাদের কাছে জমা থাকবে, এই ডেটাবেসের সাথে যদি যুক্ত তাদের কাছে জমা থাকবে। সেই জিনিসগুলো সে যদি কি করে আবার আরেকজনকে দিয়ে দেয়, আরেকজনের কাছে যদি তথ্যগুলো কি করে দেয়, শেয়ার করে, দেখা যাবে সে আপনাকে কি করবে, প্রতিদিন এখানে থেকে কি করছে, ফোন কল দিচ্ছে। ওই যেমন চাল ডাল একটা আছে না, ওইখান থেকে দেখা যায় প্রতিদিন একই নাম্বারে খালি কি করে কল দিতে থাকে, তার নাম্বারগুলো কালেক্ট করে দেখা যাচ্ছে এই কাজগুলো করতেছে, ঠিক আছে। সো এই জন্য এই জিনিসটা এরকম। আর এটা তৈরি করতে তুলনামূলকভাবে খরচ কম, এখানে খরচ অবশ্যই বেশি হবে, এখানে এক্সপার্টিস মানুষ একটু কম লাগবে, বাট এখানে দেখা যায় তার থেকে আরো বেশি এক্সপার্টিস মানুষ লাগবে, কারণ এখানে আরো অনেক বেশি কিছু হচ্ছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এটা একটু করে দেখে নিলাম। এবার আমরা আসি MCQ সলভিং এ। এবার আমরা আসবো কোথায়, MCQ সলভিং। ISP এর পূর্ণরূপ কি, ISP এর পূর্ণরূপ হচ্ছে একটু করে মনে রাখবো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সরি এটা না, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওকে। তারপরটা ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়, ওয়েব পেজ তৈরিতে কিন্তু আমরা HTML যে ভাষাটা আছে সেটা কি করে থাকি, ব্যবহার করে থাকি, ঠিক আছে। পাইথন এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা, COBOL, ফরট্রান, ঠিক আছে, ওকে। দেন আসি এবার নেক্সটটা, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটা, স্ট্যাটিক ওয়েবসাইটে কি হয়, ব্রাউজারে দ্রুত লোড হয়, দেখছেন, ওই জন্য পার্থক্যটা একসাথে কি করে ফেলছে আপনাদের শিখে ফেলেছি। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা কোনটা, উন্নয়নের জন্য HTML বা CSS এই জিনিসগুলো কি করে থাকি, ব্যবহার করে থাকি। আর এগুলো হচ্ছে কি বলেন তো আমাদের
ওই ডাইনামিকের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে আমাদের টাইপ 2টাও শেষ। এবার আমাদের টাইপ 3 ওয়েবসাইটের কাঠামো। ঠিক আছে, যদিও বা কম সংখ্যক এমসিকিউ আসে, বাট একটু করে দেখি। তাহলে ওয়েবসাইটের কাঠামোটা কি? ওই কিছুক্ষণ আগে বললাম। এখান থেকে প্রথমে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে হোম পেজ কাকে বলে। এখান থেকে আমরা একটাই মনে রাখবো, সেটা হচ্ছে কি হোম পেজ কাকে বলে। ওকে, হোম পেজ কাকে বলে? তাহলে কি কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে যে পেজটি শো হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি হচ্ছে হোম পেজ। ওকে, দেন এখানে কিছু কথাবার্তা আছে। মেন কথা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো কি, একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে আপনি কি করছেন, যুক্ত করে রাখছেন, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো। এটার উপর ভিত্তি করে মেইনলি ওয়েবসাইটের কাঠামোকে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা মেইনলি হচ্ছে 4 ভাগে ভাগ করতে পারি। ওকে, 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ সেটা হচ্ছে আমাদের লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, যেখানে কি হবে প্রথম পেজের সাথে দ্বিতীয় পর তৃতীয় এরকম করে একটার পর একটা পেজ কি থাকবে, কানেক্ট করা থাকবে। ঠিক আছে, এই পেজগুলোতে আপনি সাধারণত এই কিওয়ার্ড গুলো পাবেন, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট, এই যে কিওয়ার্ড গুলো আছে না, এই কিওয়ার্ড গুলো আপনি পাবেন। আর এখান থেকে আমাদের চিত্রগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, 2 নাম্বার হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তাহলে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা কিরকম? তাহলে প্রথম হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা হচ্ছে এইরকম দেখতে। ওকে, এই হইতেছে আমাদের হায়ারার্কিক্যাল অথবা কি কাঠামো আঁকতেছে ভাইয়া? ভাইয়া আঁকতেছে হচ্ছে আপনাদের জন্য এখন এই হায়ারার্কিক্যাল অথবা ট্রি কাঠামোটা কি করতেছে আমি আঁকতেছি। আপনারা বুঝেন কিনা দেখেন, এই হইতেছে একটার সাথে একটা, একটার সাথে একটা। ঠিক আছে, এরকম শাখা প্রশাখা কি হবে বলুন তো? এরকম অনেকগুলো থেকে কি হচ্ছে শাখা প্রশাখা বের হচ্ছে। এটাই হইতেছে কি আমাদের হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। জাস্ট একটু স্ট্রাকচার গুলো কি করবো মনে রাখবো, জাস্ট চিত্রগুলো একটু করে মনে রাখবো, কোনটা কোন স্ট্রাকচারের চিত্র। ওকে, আসি তারপরটা নেটওয়ার্ক বা ওয়েব লিংক। নেটওয়ার্ক বা ওয়েব লিংক কি? এখানে একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে প্রত্যেক পেজের সাথে কি বলুন তো যুক্ত। ঠিক আছে, এইখানে প্রত্যেকটি পেজের সাথে অন্য পেজগুলো কি থাকে, লিংক থাকে। মানে সবাই সবার সাথে কি থাকবে, সবাই সবার সাথে যুক্ত থাকবে। এই দেখেন আমি সবাই সবার সাথে কি করে দিচ্ছি, যুক্ত করে দিচ্ছি। দেখেন একটা কাঠামো আঁকতেছি, যেখানে কি হবে, যেখানে হচ্ছে সবাই সবার সাথে কি থাকবে, যুক্ত থাকবে। ওকে, ডান। তাহলে এই এই হইতেছে কাঠামোটা। এটা এটার সাথে যুক্ত, এটার সাথে যুক্ত, আবার এটার সাথে যুক্ত। দেখেন এই মাথা, এই মাথা, এই মাথা। আপনি যেইটার কথা বলেন না কেন, সবাই সবার সাথে যুক্ত যদি হয়, তখন সেটার নাম কি নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো। ওকে, দ্য নেক্সট মিশ্র বা হাইব্রিড। তাহলে আশা করি বুঝতে পারতেছি মিশ্র বা হাইব্রিডে কি হবে। সাপোজ আমি যদি প্রথমে এরকম দিই, তাহলে এই ওকে, সাপোজ আপনি এখান থেকে যদি আরো একটু দেন, এই তাহলে এটাই হচ্ছে মিশ্র বা হাইব্রিড, যেখানে একাধিক কাঠামো। এখানে কি থাকবে, এই মিশ্র বা হাইব্রিডে কি থাকবে, 2 বা ততোধিক কাঠামো থাকবে। তাহলে আপনি নিজে একটু করে যদি খেয়াল করেন, আলটিমেটলি যদি আপনি যদি এটার কথা যদি চিন্তা করেন, এটা হচ্ছে একটা লিনিয়ার কাঠামো যাচ্ছিল, যার পর আবার এটা কি হয়ে গেছে ট্রি, আবার এটা কি ওয়েব লিংক। তাহলে 3টা কাঠামো মিক্স করে এখানে কিন্তু আমরা কি করছি, একটা করছি। ওকে, তো এই হচ্ছে আমাদের মেইনলি কাঠামোগুলো নিয়ে কথাবার্তা। আমি একটু কিছু এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে পারবো কোন ধরনের কোশ্চেনগুলো আসে। ওয়েবসাইটে হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? ওই হায়ারার্কিক্যাল কাঠামোটা কি ছিল, একদম এইটাই ছিল মেইন। দেন এই মেইনের ভিতর থেকে কি করছে, অনেকগুলো শাখা পোশাখা কি হয়েছে, বের হয়েছে। এটাই তো নাকি? তাহলে এটা হচ্ছে সেই হোম পেজ নির্ভর। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা হোম পেজ নির্ভর। এটা হচ্ছে এই হোম পেজ নির্ভরের উপর করে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি যে কোনো পেজে, এক পেজ থেকে আরেক পেজে সরাসরি যাওয়া যায়, কোনটা নেটওয়ার্ক বা ওয়েব লিংক যে কাঠামোটা আছে সেখানে। তাহলে এখানে উদ্দীপকের চিত্রটি, আসলে এই যে উদ্দীপকের চিত্রটা আছে না, এখানে আলটিমেটলি এই প্রশ্নটুকু নাই। এই যে প্রশ্নটুকু আছে না, এগুলো আসলে নাই। যদি বা এখানে দেখা যাচ্ছে আছে, আসলে এগুলো নাই। এই এই যে জিনিস আছে না, এই জিনিসগুলো হচ্ছে কানেক্টেড করা নাই, জাস্ট খালি এরকমই একটা ছিল। আপনার জাস্ট খালি আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আসলে এই এই চিত্রটা আছে এরকম, এই মনে করেন এই এটা, ঠিক আছে, এইটা আর কিছু না, এই যে কাঠামোটা। এবার আপনারা বলেন আসলে এটা কোন ধরনের কাঠামোর মধ্যে পড়ে। একটা থেকে দুইটা, 2 থেকে 3 যাচ্ছে, তাহলে এটা কিন্তু কি, এটা হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি লিনিয়ার কাঠামোর মধ্যে পড়ে। এবার হচ্ছে এটা পেজ 4কে, পেজ 4 ও 5কে পেজ 2 এর সাথে যদি আমি যুক্ত করি, দেখেন এরপরে হচ্ছে আলটিমেটলি এটার সাথে এটার সাথে এটা যোগ করছে। যদি এরকম আমরা যদি কি করি, যোগ করি, তখন কি হবে, তখন হচ্ছে ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন হবে। ইয়েস, তখন এটা হাইপার লিংকের মতো হয়ে যাবে।
ঠিক আছে, কারণ একাধিক কাঠামো, ইয়েস কাঠামো পরিবর্তন হবে, নতুন করে এইচটিএমএল কোড লিখতে হবে, হ্যাঁ আবার অবশ্যই কোড আবার নতুন করে লিখতে হবে, ইয়েস মেমোরি স্পেস কম লাগবে না, এটা না, তাহলে আমাদের আনসার কত, আনসারটা হচ্ছে আমাদের 1। ওকে নেক্সট আর কিছু নাই। সো কাঠামো থেকে খুবই কম সংখ্যক কি আসে বলেন তো, আমাদের কোশ্চেন আসে। এবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, এটার নাম কি, আইপি অ্যাড্রেস, ডোমেন নেম, ইউআরএল, প্রোটোকল টাইপ 4। এখান থেকে অনেক এমসিকিউ আসে। ঠিক আছে, আমরা একটু করে আসি প্রথমে আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস কি, আইপির পূর্ণরূপ হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল। তার মানে একটা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটা কম্পিউটারের জন্য একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। যেমন ফেসবুকের জন্য একটা কি আছে, আইপি অ্যাড্রেস আছে, আপনি যদি সেটা দিয়ে লিখে সার্চ করেন সেটাও আসবে, আবার যদি আপনি ফেসবুক লিখে সার্চ করেন তাও কিন্তু আসবে। ওকে আচ্ছা, তো এখন বলা হচ্ছে কি আইপি অ্যাড্রেসের মেইনলি দুইটা ভার্সন রয়েছে, একটা IPv4, এটা হচ্ছে কত ভাইয়া, IPv6। তো এখান থেকে IPv4 যেটা, সেই IPv4টা হচ্ছে 32 বিটের বা 4 বাইট বা কত 4 অক্টেটের, এটা হচ্ছে কি IPv4 যেটা আছে। প্রতিটা অক্টেটকে পৃথক করার জন্য ডট ব্যবহার করা হয়। তার মধ্যে প্রথম যে দুইটা অক্টেট আছে, সেই প্রথম দুইটা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, এবং পরের দুইটা অক্টেট কি বলা হয়, পরের দুইটা অক্টেটকে বলা হয় হোস্ট আইডি। তাহলে কি প্রথম দুইটা অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, এবং পরের যে দুইটা আছে, ঠিক আছে, এবং কিসের আইডি, পরের, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে পরের যে দুইটা আইডি আছে, সেই পরের দুইটা আইডিকে কি বলে, পরের দুইটা আইডিকে বলা হচ্ছে হোস্ট আইডি। আর এটাকে মনে রাখার সুবিধার্থে আমরা কি করি, দশমিক বা ডেসিমাল ফরম্যাটে কি করে থাকি বলেন তো, প্রকাশ করে থাকি এই আইপি অ্যাড্রেসটাকে। ওকে, তাহলে আমরা যদি একটা সাপোজ, আমি এমনি একটা র্যান্ডম একটা জিনিস লিখতেছি আর কি, র্যান্ডম যদি একটা জিনিস লিখি, সাপোজ লিখলাম হচ্ছে এরকম 10101001 ডট এখানে হচ্ছে 32 বিট লিখছি, এটা একটা IPv4 ধরে নেন, ঠিক আছে, এটা একটা IPv4 কি বললাম, ধরে নিলাম। তাহলে এই IPv4 যখন ধরলাম, তাহলে এই IPv4 এর এই যে প্রথম দুইটা অক্টেট আছে, এটা কিন্তু একটা অক্টেট, এটা কিন্তু আরেকটা অক্টেট, এই যে দুইটা অক্টেট আছে, এই দুইটা অক্টেটকে কি বলা হচ্ছে, এই দুইটা অক্টেটকে বলা হচ্ছে নেটওয়ার্ক আইডি। প্রথম দুইটা অক্টেটকে কি বলা হচ্ছে, নেটওয়ার্ক আইডি বলা হচ্ছে, যেটা তাহলে কি দেখেন 16, 8 আর 8 কত 16 বিট, যেটাকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে 2 বাইট বলতে পারি, অথবা 2 অক্টেটও কিন্তু বলতে পারি। আর পরবর্তী যে দুইটা আছে, সেই পরবর্তী দুইটাকে কি বলা হচ্ছে, হোস্ট অক্টেট। মাঝে মধ্যে আসতে পারে কোশ্চেন, নেটওয়ার্ক আইডি কত বাইটের, হোস্ট আইডি কত বাইটের। ওকে আচ্ছা, এখানে যেহেতু এটা 32 বিটের, তাহলে আমরা এটা দ্বারা 2 টু দি পাওয়ার 32টি অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করতে পারি। ঠিক আছে, অদ্বিতীয় কি করতে পারি, ঠিকানা তৈরি। এটা দ্বারা আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার এতটি কি করতে পারি, অদ্বিতীয় যে ঠিকানাটা আছে সে অদ্বিতীয় ঠিকানা তৈরি করতে পারি। দেন এই IPv4 যেটা আছে, তাহলে IPv4টা কত বিটের, IPv4টা হচ্ছে 128 বিটের, যার সাহায্যে আমরা কতটা অ্যাড্রেস তৈরি করতে পারি, 2 টু দি পাওয়ার 120টি অ্যাড্রেস তৈরি করতে পারি। আর এই জিনিসটাকে আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে ব্যবহার করে থাকি। সো এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস নিয়ে কথাবার্তা। এখন আপনি নিজেই বলেন, এই যে 01 দ্বারা আমি যে জিনিসগুলো লিখছি, এই 01 দ্বারা লেখার ফলে, 01 দ্বারা যা লিখছি, 01 দ্বারা লেখার ফলে এই জিনিসগুলো কি মনে রাখা সহজ নাকি কঠিন? অবশ্যই মনে রাখা কঠিন। তাহলে এই জিনিসটাকে সহজে মনে রাখার জন্য আমাদেরকে আবির্ভাব হয়েছে ডোমেইন নেম। ঠিক আছে, তাহলে এই ডোমেইন নেমটা কি, ডোমেইন নেমটা হচ্ছে আইপি অ্যাড্রেসের, এই যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক ঠিকানা। আইপি অ্যাড্রেসের কি ঠিকানা, আলফানিউমেরিক ঠিকানাকে কি বলা হয়, ডোমেইন নেম বলা হয়। ওকে, আইপি অ্যাড্রেসের আলফানিউমেরিক ঠিকানাকে কি বলবো আমরা, ডোমেইন নেম বলবো। আর এখানে একটা মনে রাখবেন, জাস্ট ডিএনএস এর পূর্ণরূপ কি, ডোমেইন নেম কি বলেন তো, সিস্টেম। এবার এই ডোমেইন নেমের বিভিন্ন অংশ আছে। প্রথম যে অংশ সেটা হচ্ছে কি রুট লেভেল বা টপ লেভেল ডোমেইন, যেখানে কি বোঝায়, যেখানে হচ্ছে ডোমেইনের ধরন বোঝায়, ডোমেইনের কি বোঝায়, ধরন বোঝায় বা প্রকৃতি। ধরনও বলতে পারি, অথবা কি লিখে থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে, ধরন বা প্রকৃতি এটা বুঝিয়ে থাকে। আর দ্বিতীয় যেটা সেকেন্ড লেভেল যেটা ডোমেইন আছে, সেটা কি করে, ডোমেইনের পরিচিতিমূলক নাম। এটা কি বোঝায়, পরিচিতিমূলক নাম। তার মধ্যে এমসিকিউ তো আসবেই কোথাও না কোথাও, সেটা হচ্ছে এই প্রশ্নটুকু মাস্ট আসবে। যেমন .com কি বোঝায়,
বাণিজ্যিক প্রতিষ্ঠান .net কি বোঝায়? নেটওয়ার্ক সার্ভিস .edu, শিক্ষা প্রতিষ্ঠান .in, আন্তর্জাতিক .org, অলাভজনক রাজনৈতিক প্রতিষ্ঠান। ওআরজিটা ভালো মতো দেখবেন, এটা দেখবেন, আর এটা, এই তিনটা মেইনলি বেশি আসে, আর বাকিগুলো হচ্ছে হালকা পাতলা একটু করে দেখে নিব। আর শেষে হচ্ছে আমাদের কিছু রাষ্ট্রীয় ডোমেন আছে, যেমন বাংলাদেশে যদি একটা ওয়েবসাইট হয় তো .bd থাকতে পারে, ঠিক আছে, এরকম টাইপের কিছু কথাবার্তা আছে। সো এই জিনিসটা একটু আমরা মনে রাখবো, এইটা হচ্ছে মাস্ট। আর এখানে তো এটা অবশ্যই লাগবে। এখান থেকে একটা উদাহরণ দেখাই দিই, এই উদাহরণটা হচ্ছে এখানে দেওয়া আছে। যেমন দেখেন লিখছি www.bondipathshala.com.bd। তাহলে এই যে বন্ধি পাঠশালা যেটা লিখছি, এটা তার কি বোঝাচ্ছে ভাইয়া? এটা তার বোঝাচ্ছে হচ্ছে পরিচিতিমূলক নাম। এটা কি? এটা হচ্ছে আমাদের পরিচিতিমূলক নাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ডোমেন। আর যেটা হচ্ছে টপ লেভেল ডোমেন, যেটা হচ্ছে .com, এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ডোমেইনের কি ভাইয়া? প্রকৃতি বা ডোমেইনের ধরন বোঝায়, ঠিক আছে। .com বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝাচ্ছে, ওকে। আর .bd যেটা আছে, বাংলাদেশ যেটা আছে .bd, এটা আলটিমেটলি কি একটা কান্ট্রি কোডকে বুঝিয়েছে, ওকে। আর এই যে কাজগুলা, এই যে ডোমেইন নেম দেওয়া নেওয়ার এই কাজগুলা কি করে? ICANN, ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা কি করে? এই কাজটা করে থাকে। আর ডোমেইন নেমের বিভিন্ন অংশকে পৃথক করার জন্য আমরা এখানে ডট ইউজ করছি, এটাই বলছে। আর ডোমেইন নেমটা কখনোই ডুপ্লিকেট হবে না, ঠিক আছে। এক নামে আপনি কখনোই দুইটা ওয়েবসাইট পাবেন না, এটা হচ্ছে একটা নিয়ম। এক নামে কখনোই দুইটা পাবেন না। যেমন বাংলাদেশে দেখা যায় এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, সেম নামে দেখা যায় অসংখ্য জিনিস তৈরি করা আর কি, বাট এরকম এটা পসিবল না, ওকে। তো এই দুটো জিনিস মাথায় রাখবো। এবার আসি ইউআরএল, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্সেস লোকেটর। এটির সাহায্যে আমরা কি করতে পারি? একটা ফাইলের, কোনো ফাইলের বা ইনফরমেশনের সঠিক ঠিকানা, একদম অ্যাকচুয়াল যে ঠিকানাটা আছে না, সেই ঠিকানাটা আমি কি করতে পারি বলেন তো? জানতে পারি, ওকে। আলটিমেটলি ইউআরএল এর তিনটা অংশ, অনেক জায়গায় দেখবেন 4টা বা 6টা অংশ দেওয়া আছে, বাট মেইনলি হচ্ছে 3টা অংশ। তাহলে একটা হচ্ছে প্রোটোকল নেম থাকে, একটা হোস্ট নেম থাকে, আর একটা কি থাকে? আর একটা থাকে হচ্ছে ডিরেক্টরি পাথ। এই যে এই তিনটা জিনিস এখানে থাকে, ওকে। এবার যদি আমরা এই তিনটা পার্ট যদি একটু করে দেখি, তাহলে প্রথমে এই যে HTTP আছে না, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, প্রোটোকল নেম। তারপরে এই যে প্রশ্নটুকু আছে না, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। আর 3 নাম্বারটা হচ্ছে কি? ডিরেক্টরি পাথ, অথবা কি বলেন তো? ফাইল নেম। তাহলে এইখানে আসলে এইটা যদি আপনি লিখে সার্চ করেন, আপনি যদি জানেন, আপনি তো জানেনই, বন্দি পাঠশালা লিখে যদি সার্চ করি তাহলে বন্দি পাঠশালা ওয়েবসাইটটা আসবে। কিন্তু আমি চাচ্ছি বন্দি পাঠশালা ওয়েবসাইটের যে ICT মাস্টার 3.0 নামে যে কোর্সটা আছে, সেটাতে যাচ্ছে আমি কি করতে? এনরোল করতে, অর্থাৎ আমি সেইখানে যাব। তাহলে দেখেন আপনার কাছে কি, আপনি যখন এখানে ডিরেক্টরি পাথটা যখন লিখে দিবেন, তখন দেখা যাবে সে কি করবে? বন্দি পাঠশালার যে ICT কোর্স মাস্টার 3.0 আছে, সেখানে সুন্দর করে আপনাকে কি করবে? নিয়ে যাবে। অর্থাৎ একটা ফাইলের বা একটা কিছুর একদম পূর্ণাঙ্গ মেইন ঠিকানাতে আপনাকে কি করবে? নিয়ে যাবে, নিয়ে যেতে সাহায্য করবে কে? ইউআরএল, ওকে। সো এবারে এই প্রোটোকল নামে একটা নতুন জিনিস আসলো, সেবার আমরা তাহলে প্রোটোকল নিয়ে একটু ধারণা নিই। প্রোটোকল কি? প্রোটোকলটা হচ্ছে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে যে ডেটা আদান প্রদানের নিয়মটা আছে, সেই নিয়মটাকে কি বলা হয়? প্রোটোকল বলে। তাহলে প্রোটোকলের মধ্যে এইখান থেকে একটা জিনিস মনে রাখবো, এই যে এস, HTTP প্রোটোকল, HTTPS একটা প্রোটোকল। এই এসটা দ্বারা কি বোঝায়? এসটা দ্বারা বোঝায় হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে। অত্যাধিক গুরুত্বপূর্ণ যখন তথ্য হয়, তখন দেখা যায় অনেক নিরাপত্তার মাধ্যমে কি করতে হয়? পাঠাতে হয়, তখন আমরা এই প্রোটোকলটা কি করি? ইউজ করে থাকি। আচ্ছা, তবে HTTP এর পূর্ণরূপটা কি? অবশ্যই এটা দরকার, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এটাকে ওই রিকোয়েস্ট রেসপন্স প্রোটোকলও বলা হয়ে থাকে। আর FTP এর কি? FTP হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল। বিভিন্ন সময় আমরা ইন্টারনেটে যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো পাঠানোর জন্য কি করে থাকি? এই যে প্রোটোকলটা, এই প্রোটোকলটা কিন্তু ব্যবহার করে থাকি, ওকে। সো এই হচ্ছে আমাদের মেইন জিনিসগুলা। সো এবার হচ্ছে আমরা কিছু MCQ সলভ করব। অনেক দেখেন সবগুলো কিন্তু প্রথম দিকে যা আছে এখানে মুখস্থ পড়া। তো এই মুখস্থ পড়াগুলোকে কিন্তু ভাইয়া কি করছি বলেন তো? আপনাদের জন্য সবাইকে স্লাইডে সুন্দর করে লিখে নিয়ে আসছি, দেন আমরা MCQ সলভ করতে, যাতে আপনারা বুঝতে পারেন কোন জিনিসগুলো আপনারা অবশ্যই পড়তে হবে। আসি পরে প্রথমে বলছে এইখানে এই অ্যাড্রেসটিতে বিভিন্ন অংশে রয়েছে, কি কি রয়েছে? আমরা প্রোটোকল, হ্যাঁ প্রোটোকল দেখতে পাচ্ছি। ডোমেইন নেম, ইয়েস ডোমেইন নেম আছে, ঠিক আছে। এখানে একটা নাম দিছে ABC, একটা নাম, এই নাম, ওকে। তারপর হচ্ছে ডিরেক্টরি পাথ। ডিরেক্টরি পাথ কি এখানে আছে? ডিরেক্টরি পাথ কিন্তু নাই, ঠিক আছে, জাস্ট এটাই দিছে, এখানে কোনো ডিরেক্টরি পাথ নাই। তাহলে এটা আনসার কি হবে? এটা আনসার হবে হচ্ছে আমাদের এইটা, ওকে। পরে আসি ইউআরএল কি? ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। এটা কি বলবো আমরা? ইউআরএল হচ্ছে কি? একটা অ্যাড্রেস। তারপর ওয়েবসাইটের একক ঠিকানা, ঠিকানা কোনটা? ওই ঠিকানাটাই হচ্ছে আমাদের ইউআরএল। অনেক বার আসছে এই কোশ্চেনটা। তারপর হচ্ছে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? আমরা কিছুক্ষণ আগে দেখছি ICANN এই প্রতিষ্ঠানটা নিয়ন্ত্রণ করে, এইটা
এটাকে কি বলা হয়? দেখেন এখানে দেখবেন 1 অক্টেট, 2 অক্টেট, 3 অক্টেট, 4 অক্টেট, 4টা অক্টেট দিছে, তার মানে এটা কি আসলে একটা আইপি অ্যাড্রেস। ওকে, একটা আইপি অ্যাড্রেসকে কত প্রকাশ করার জন্য কতটা বিটের প্রয়োজন? একটা আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য 32টা বিটের প্রয়োজন আর কি, IPv4 যেটা আছে। আর একটা এই আইপি অ্যাড্রেস v4 যেটা আছে, IPv4, সেটা কত বিটের? সেটা আমরা জানি 32 বিটের। IPv4 হচ্ছে কত বিটের? 32। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত টপ লেভেল ডোমেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনটা? .gov না, .edu, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এইখানের সর্বশেষ অংশ কোনটা? .com। এই .comটা আসলে কি? এই .comটা বোঝায় ডোমেনের প্রকৃতি বা ডোমেনের ধরন বুঝিয়ে থাকে। তারপর হচ্ছে ডোমেন নেম কি? ডোমেন নেম হলো একটা ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম, ঠিক আছে? কোন একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, যেমন বন্দি পাঠশালা। ওকে, তারপর আমরা আসি এইটাতে, এখানে ডোমেন কোনটা, ঠিক আছে? এখানে ডোমেন কোনটা সেটা কি করতে হবে? ডোমেন, এখানে ডোমেন কোনটা? আসলে ডোমেন নেম বলছে নাকি কিছু কি বলছে? কি ডোমেন নেম যদি বলে তাহলে হচ্ছে আমাদের কি হবে? এই MoEdu যেটা আছে সেটাই হবে, ঠিক আছে? ডোমেন মানে কি আলটিমেটলি এই কোশ্চেনটা একটু করে ইয়া করবেন, এটা মনে একটু কোনো ভুল আছে। এইটা হইতেছে কি বলেন তো? তার পরিচিতিমূলক নাম, পরিচিতিমূলক নাম। আর এই যে .com যেটা আছে এটা হচ্ছে কি? প্রকৃতি। এই যে ডোমেনটা আছে সেই ডোমেনটার কি ভাইয়া? সেই ডোমেনটার প্রকৃতি বোঝায়। ওকে, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? আমরা বলছি ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? URL বলে থাকি। HTTP এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে আমাদের সেই 2 নাম্বার অপশনটা। তারপরে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? যদিও বা এটা এই টপিকের মধ্যে না, জাস্ট একটু করে মনে রাখেন, HTML এলিমেন্ট বলে বা HTML এর উপাদান বলা হয়ে থাকে। ওকে, তো আমাদের মোটামুটি টাইপ 4 শেষ। তো এই কোশ্চেন গুলো এবার আসি আরেকটা ফেভারিট টপিক, এই চ্যাপ্টারের অনেক অনেক বেশি এমসিকিউ আসছে, যেটা হচ্ছে এই টপিকটা থেকে HTML এর ট্যাগ, অ্যাট্রিবিউট এবং যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো প্রথমে আসি আমাদের প্রথম বেসিক যে কথাবার্তা আছে সেটা। তো প্রথমে আসি আমাদের এখানে কি লিখছে? এটা হচ্ছে আমাদের HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার সাহায্যে আমরা ওয়েব পেজের সকল তথ্য উপস্থাপন করি এবং www এর সকল ডকুমেন্ট তৈরি করা হয়। কত সালে? 1990 সালে। কে? টিম বার্নার্স-ই সর্বপ্রথম এই HTML-টা কি করেন? আবিষ্কার করেন। এর সর্বশেষ ভার্সনটা কত? HTMP কত? 5, ঠিক আছে? আর এই যে HTML কোডগুলো আমরা কই লিখে থাকি? বিভিন্ন প্রকার টেক্সট এডিটর সফটওয়্যার, নাম কি? নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড। এইখানে আমরা সকল ডকুমেন্ট মানে HTML কোডগুলো কি করে থাকি ভাইয়া? লিখে থাকি, ঠিক আছে? আর সেভ করার সময় কোন একটা ফাইল যদি HTML ফাইল যদি সেভ করতে চাই তাহলে অবশ্যই বর্ধিতাংশ হিসেবে সংরক্ষণ করার জন্য বর্ধিতাংশ হিসেবে আমরা .html দিতে পারি বা .htm ব্যবহার করতে হবে। আর একটু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এটা কোনো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, মানে এখানে আপনি চাইলে কি করতে পারবেন? বড় এবং ছোট হাতের অক্ষরের সংমিশ্রণ ঘটাতে পারবেন, ঠিক আছে? আপনি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ছবি দেখেন দেখবেন ছবি শেষে এরকম দেওয়া থাকেই ম্যাক্সিমাম টাইম .jpg এরকম থাকে। সেম ভাবে আপনি যদি কোনো একটা MP3 যদি গান, অডিও গান যদি ডাউনলোড করতে চান তখন দেখবেন কি থাকবে? MP3। আপনি যদি কোনো একটা ভিডিও যদি ডাউনলোড করতে চান দেখবেন হচ্ছে কি থাকবে? MP4, এই লেখাগুলো থাকবে। সেম ভাবে আপনি যদি একটা HTML ফাইল যদি কি করতে চান, মানে সেভ করতে চান, তখন অবশ্যই এক্সটেনশন হিসেবে কি দিতে হবে? .html অথবা .htm এটা দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর আছি এই HTML ব্যবহারের সুবিধা। বিভিন্ন সুবিধা আছে, এগুলো জাস্ট একটু রিডিং করে নিব। একটা বহুপদী এমসিকিউতে এই সকল জিনিস থেকে আসছে, সো এই জিনিসটা একটু বলে দিলাম। এবার সেই ট্যাগ। আমরা HTML হচ্ছে কি একটা ভাষা একটা শিখবো। আমরা ভাষা শিখতে গেলে সবার আগে কি শিখতে হবে? যেমন বাংলা ভাষা শিখতে গেলে আপনি সবার আগে কি শিখছেন? সবার আগে বলবে সরিয়, সরিয়া, ক, খ, কার, ফলা, এগুলো শিখছি না? সেম ভাবে HTML শেখার জন্য একটা জিনিস দরকার, সেটা কি? ট্যাগ। কি জানতে হবে? ট্যাগ সম্পর্কে জানতে হবে। তাহলে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে HTML এ ব্যবহৃত বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? HTML এ ব্যবহৃত বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্নকে বলা হয় ট্যাগ। 2 নম্বর, প্রতিটা ট্যাগ কিসের সমন্বয়ে গঠিত? ট্যাগ হচ্ছে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয়ে গঠিত। ট্যাগ কিসের সমন্বয়ে গঠিত? ট্যাগ হচ্ছে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয়ে গঠিত। তারপর প্রতিটা ট্যাগকে আমরা কার ভিতরে লিখে থাকি? অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা আছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে কি করে থাকি? ট্যাগগুলোকে লিখে থাকি। ট্যাগের শেষ বুঝাতে আমরা এটা ইউজ করি। যেমন দেখেন একটা কিওয়ার্ড লিখলাম, যেমন বি, এই ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা। তাহলে এই কিওয়ার্ড দ্বারা একটা ট্যাগ লেখা হচ্ছে, এই ট্যাগগুলোকে কার মধ্যে লেখা হয়? এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের উপর,
ঠিক আছে। দেন হচ্ছে এখানে আপনি লিখলেন, সাপোজ আপনি এখানে কি লিখলেন, আপনি লিখলেন হচ্ছে আইসিটি। এইটা হচ্ছে ট্যাগের শুরু বোঝায়, আর শেষ বোঝানোর জন্য তার সামনে একটা স্ল্যাশ দিতে হয়। তাহলে এইটা দিলা এটা। তাহলে আপনি যখন এরকম দিয়ে যখন লিখবেন তখন দেখা যাবে আপনার এই যে আইসিটি লেখাটা আছে, তখন দেখা যাবে কি এরকম দেখাইলো, এরকম সাপোজ মনে করেন এই লেখাটা দেখালো। এই এটা কার জন্য হইছে, এই যে জিনিসটা আছে এই জিনিসটা কার জন্য হইলো, এটা হচ্ছে এই বোল্ড ট্যাগ। ও কি করতে দিচ্ছে আপনাকে, বোল্ড। ওকে, তো এটা শুরু, এটা কি বোঝাচ্ছে, শেষ বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটা এখানে যা আছে এমসিকিউ, যেমন বোল্ড হতে ই ট্যাগ, ইটালিক হতে আই ট্যাগ। ওকে, তো আমরা এখানে একটু করে দেখে নিলাম। এবার সে 2 নাম্বার ট্যাগ হচ্ছে 2 প্রকার। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ। তাহলে কন্টেইনার বা ধারক ট্যাগ কি, যার শুরু আছে শেষও আছে, শুরু শেষ দুইটাই আছে, তাকে কি বলা হয়, কন্টেইনার বা ধারক ট্যাগ বলে। যেমন হচ্ছে কি এটা কিউ ট্যাগ, ঠিক আছে। আর এমটি বা ফাঁকা ট্যাগ, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের এমটি অথবা ফাঁকা ট্যাগ। এই এমটি বা ফাঁকা ট্যাগ কি, যার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নেই। যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা 3টা মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো আমরা মনে রাখবো। সেটা হচ্ছে কি এই যে 3টা ট্যাগ। একটা হচ্ছে আইএমজি ট্যাগ। এই আইএমজি ট্যাগের কাজ কি, আমরা যে ওয়েব পেজে যে সুন্দর সুন্দর ছবি দেখি না, সেই ছবিগুলো যুক্ত করার জন্য আমরা এই আইএমজি ট্যাগটা ইউজ করে থাকি। তারপর আমাদের এক লাইন থেকে দেখা যায় আরেক লাইনে চলে যেতে হয়। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যদি যেতে চাই তখন আমাদের কি ট্যাগ ইউজ করতে হয়, বিআর। যেমন দেখেন আমি এই লেখাটা তো এখানেও লিখতে পারতাম, লিখছি না, নিচের লাইনে আসছে। তাহলে এই হচ্ছে বিআর এর কাজ। তারপর এইটার কাজ কি, সমান্তরাল লাইন তৈরি। সাপোজ এই যে একটা লাইন তৈরি করলাম, এই যে একটা লাইন দিলাম না, এটাই হচ্ছে সেই সমান্তরাল লাইন তৈরি। এটা করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, এইটা। খুবই খুবই গুরুত্বপূর্ণ 3টা ট্যাগ। এই এমটি ট্যাগটা মাস্ট কোনো না কোনো একটা বোর্ডে দেখেন এই টপিকটা থেকে আসছে এই কোশ্চেন। ওকে, এবার আসে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে কি এলিমেন্ট। এলিমেন্ট কি বলছো দেখেন, স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত সকল কিছুকেই এলিমেন্ট বলে। শুরুর ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলা হয়, এলিমেন্ট বলে। আর এই এলিমেন্টের কয়টা অংশ দিছে দেখেন তো, 3টা অংশ দিছে। এলিমেন্টের কয়টা অংশ দিছে, এলিমেন্টের অংশ দিছে 3টা। ঠিক আছে, তাহলে আমরা আসি সাপোজ একটা ট্যাগ লিখি। সাপোজ কিছুক্ষণ আগে লিখলাম বি, এই বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগে লিখে কি লিখলাম, আইসিটি, লিখলাম আইসিটি। দেন এটাকে আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এই তাহলে এখন আপনি নিজেই হচ্ছে জানেন, তাহলে আপনি নিজে এখন জানেন। তাহলে প্রথমে এই যে জিনিসটা, এই যে এটা কি ট্যাগ, শুরুর ট্যাগ। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার শুরুর ট্যাগ। এটা হচ্ছে কিসের ট্যাগ, শেষ ট্যাগ, কারণ শেষ বুঝাতে এই স্ল্যাশ। তাহলে এটা হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার। তাহলে দেখেন শুরুর ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগ পর্যন্ত যা আছে তাকে কি বলা হচ্ছে এলিমেন্ট। তাহলে প্রথমে স্টার্ট ট্যাগ আছে, এই যে মাঝখানে যেটা আছে এইটাই হইতেছে কি ভাইয়া, এটাই হইতেছে কন্টেন্ট এলিমেন্ট। এটা হচ্ছে কি সেই কন্টেন্টটা, এই এলিমেন্টের কন্টেন্টটা হচ্ছে এটা প্রজেক্ট ট্যাগ। ঠিক আছে, 3টা জিনিস দেখে ফেললাম। এবার আসি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি করে, এক্সট্রা বৈশিষ্ট্য নির্ধারণ করে। এলিমেন্টের জন্য কি করবে, এলিমেন্টের বাড়তি তথ্য উপস্থাপন করে। অ্যাট্রিবিউটটা সবসময় স্টার্ট ট্যাগে বসে। ঠিক আছে, অ্যাট্রিবিউট কোথায় বসে, স্টার্ট ট্যাগের মধ্যে বসে। যেমন সাপোজ দেখেন আমাদের এই যে বন্দি পাঠশালা লোগোটা আছে, এই লোগোটা একদম কি বামে, তারপরে টার্গেট 25 এর লোগোটা কোথায় দেওয়া আছে, একদম ডানে। তাহলে আপনি এই যে লেখাটা আপনি চাচ্ছেন হচ্ছে একদম ডান থেকে শুরু করবেন, যেমন আরবি লেখা কি হয়, ডান থেকে শুরু হয় না। তাহলে আপনি চাচ্ছেন একদম এই দিক থেকে কি করবেন, লেখা শুরু করবেন। তখন দেখা যাবে আপনি যদি এমনি লিখেন, কোনো কিছু না দিয়ে ইউজ না করে যদি লিখেন, তাহলে দেখা যায় আমরা সবসময় কি করি, এই দিক থেকে শুরু করি, বাম থেকে। কিন্তু আমি চাচ্ছি না, আমার লেখাটা কি হবে, একদম মাঝ বরাবর হবে। কি হবে মাঝ বরাবর, সাপোজ আপনি বললেন ভাইয়া এই যে আইসিটি লেখাটা লিখছেন, বলে ভাইয়া আমি আইসিটি লেখাটা একদম মাঝ বরাবর দেখতে চাই। ঠিক আছে, এই আইসিটি লেখাটা আপনি মাঝ বরাবর দেখতে চান, তাহলে এটা কি ইনস্ট্রাকশন দিব, তখন আমরা ইনস্ট্রাকশন দিব হচ্ছে এরকম একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখতে হবে পি। তারপরে এখানে একটা এক্সট্রা একটা তথ্য দিতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন। কি দিতে হবে, অ্যালাইন। আমার লেখাটা কই থাকবে, মাঝ বরাবর। তাহলে কি দিব, অ্যালাইন দিয়ে দিব হচ্ছে সেন্টার, ওকে দিয়ে দিলাম সেন্টার। তারপর কি লেখা আছে, আইসিটি। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিয়ে দিব, আইসিটি। দেন যেটা শুরু করছিলাম সেটা কি করলাম, শেষ। এবার আসি, তাহলে এবার এই লেখাটা যখন আপনি লিখবেন তখন দেখা যাবে এটার আউটপুট এরকম একটা আসবে। মানে আপনার একটা ওয়েব পেজ যদি থাকে, এই ওয়েব পেজের একদম মাঝ বরাবর কি দেখা যাবে, এই জিনিসটাকে দেখা যাবে। তাহলে এইখানে আসলে কোনটা কি সেটা একটু করে বলি। এই অ্যাট্রিবিউটের আলটিমেটলি 2টা অংশ। অ্যাট্রিবিউটের কয়টা অংশ, 2টা অংশ। একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এই যে জিনিসটা আছে অ্যালাইন, এটা হইতেছে সেই অ্যাট্রিবিউট নেম। আর এই নামের ভ্যালুটা কি, এই ভ্যালুটা হইতেছে আমাদের সেন্টার। এটার ভ্যালুটা কি ভাইয়া, এটা ভ্যালুটা হচ্ছে আমাদের সেন্টার। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি, আপনার যে লেখাটা আছে সেই লেখাটা সে ডানে নিতে পারে, বামে নিতে পারে, বা মাঝখানে নিতে পারে। আপনি যদি এখানে লেফট দেন, সে লেফট থেকে নেবে। যদি রাইট দেন, সে রাইট থেকে শুরু করবে। যদি সেন্টার দিছি, মাঝখানে। ঠিক আছে, আর যেখানে অ্যাট্রিবিউটটা বসছে কই, এটা কি শুরুর ট্যাগ না, এই শুরুর ট্যাগের সাথে শুধু অ্যাট্রিবিউটটা বসে। আর কি কোথাও বসেছি, কিছু শেষ করছি না।
এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেখেন এখান থেকে একটা আসবে এমসিকিউ, এই দুইটার থেকে সবচেয়ে বেশি এটাই আসে, এইখান থেকে দেখবেন আসে গেছে এমসিকিউ। ওকে, এবার আমরা একটা এইচটিএমএল এর মৌলিক যে কাঠামোটা আছে সেই কাঠামোটা আলটিমেটলি সবার আগে কি থাকে, এরকম এই ডক টাইপ এইচটিএমএল, মানে আমি যে ডকুমেন্টটা লিখতেছি সেটা এইচটিএমএল রিক, তারপর এইচটিএমএল, তারপর এখানে দুইটা অংশ থাকে আলটিমেটলি। তাহলে এই যে অংশটুকু আছে না, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর অংশ, যেটাকে আমরা বলে থাকি কি ভাইয়া, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে হেড সেকশন। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হেড সেকশন। আর 2 নাম্বার এখানে একটা অংশ আছে, সেটা হচ্ছে কি 2 নাম্বার, যেটা হচ্ছে কি সেকশন আমাদের, এটা হচ্ছে আমাদের বডি সেকশন। ওকে, হেড সেকশনের মধ্যে জাস্ট একটা জিনিস আমাদের আলটিমেটলি আমাদের ওয়েব পেজ যেটা আছে, আমরা যে ওয়েব পেজ তৈরি করব সেখানে আসলে শো করবে, আর কোনো কিছু শো করবে না। সাপোজ আমি যদি এখানে একটা হেডের মধ্যে যদি একটা এরকম দিতাম টাইটেল, TITLE, টাইটেল, টাইটেলে কি লিখলাম হচ্ছে বিপি বন্দি পাঠশালা, দেন হচ্ছে টাইটেলটা কি করব, টাইটেলটাকে ক্লোজ করব। তাহলে এই যে বিপিটা লিখলাম না, এই বিপিটা এখানে আলটিমেটলি শো হবে, এই যে বিপি, ঠিক আছে, এটা মনে করলাম নতুন একটা ট্যাগ এরকম আছে। আর এইখানে যে কন্টেন্ট গুলো আছে, এইখানে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো আলটিমেটলি এই কন্টেন্ট গুলো, ঠিক আছে। তাহলে বডির ভিতরে আমি যাই লিখবো তাই আলটিমেটলি কি করবে, ওয়েব ব্রাউজারে শো করবে। ওকে, আমার ওয়েব ব্রাউজারে কি হবে, তাই শো করবে। আর হেড সেকশনের মধ্যে শুধুমাত্র টাইটেল যে অংশটা আছে না, সেটা আলটিমেটলি কি করবে, এই উপরে টাইটেল আকারে কি করবে বলুন তো, বুঝে গেছে? ওকে, আচ্ছা, তো এখান থেকে আমাদের আছে হেড সেকশন কাকে বলে লিখছে। তো এই হেড সেকশনের ভিতরে আমাদের আরো কিছু থাকতে পারে, যেমন কি কি থাকতে পারে, যেমন হচ্ছে স্টাইল থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, মেটা, এটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মেটা কি, মেটা হচ্ছে একটা ওয়েবসাইট সম্পর্কিত যে বিভিন্ন তথ্য আছে সেই জিনিসগুলা। আর আমাদের বডি সেকশনে যা থাকবে সেই বিষয়গুলো আলটিমেটলি ব্রাউজারে যে উইন্ডো আছে সেখানে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। এবার নোটপ্যাড কিভাবে চালু করতে হয়, ফাইল কিভাবে সেভ করতে হয়, এই দুটো জাস্ট হালকা পাতলা লিখে রাখছে, আর কিছু না, এগুলো জাস্ট একবার দেখে নিলেই হবে। এবার আসে আমাদের এমসিকিউ সলভিং। অসংখ্য এমসিকিউ আমরা এখন কি করব, সলভ করব। চলেন শুরু করি। নিচের কোনটি টেক্সট এডিটর, আমি দুইটা টেক্সট এডিটর সফটওয়্যার শিখছি, একটা নোটপ্যাড একটা ওয়ার্ডপ্যাড, ঠিক আছে। তাহলে এই দেখো নোটপ্যাড। ওকে, তাহলে আমাদের আনসার কোনটা, আনসার হচ্ছে আমাদের এটা। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে, সম্পূর্ণ কন্টেন্ট, সকল কন্টেন্ট কই থাকে, আলটিমেটলি বডির ভিতরেই থাকে। এক লাইন নিচে নামার জন্য, এক লাইন নিচে নামবো, তাহলে এক লাইন নিচে নামার জন্য কোন ট্যাগ, আমরা জানি বিআর ট্যাগ, এক লাইন কি করে নিচে নামাই। HTML ফাইলের এক্সটেনশন .html অথবা .htm। তারপর এই কোডটাতে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, দেখেন ভ্যালু কোনটা, এই হচ্ছে ভ্যালু, ঠিক আছে। অলরেডি আমরা কি করে ফেলছি, এটা জেনে ফেলছি, সেটা হচ্ছে কি, সেন্টারটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউট কার সাথে থাকে, আমরা জানি শুরুর ট্যাগের সাথে কি থাকে, অ্যাট্রিবিউটটা থাকে। তারপর একটা HTML ফাইলে শুরুর ট্যাগ হিসেবে HTML থাকে, ইয়েস, শুরুতে আমরা HTML যে ফাইলটা আছে সেটা ইউজ করি। প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, ভাই প্রতি জোড়ায় যে থাকতে হবে তা না, যেমন যেগুলো এমটি ট্যাগ সেগুলোতে শুরু আছে শেষ আছে নাই, তাহলে প্রতি জোড়া যে শুরু থাকবে তা না। অ্যাট্রিবিউট শুরু থেকে থাকে, ইয়েস অ্যাট্রিবিউট শুরু থেকে থাকে। তাহলে আনসারটা কত, আনসার হচ্ছে 1 ও 3। তারপরটা কি বলছে, HTML এর ট্যাগের চিহ্ন কোনটা, বুঝলাম অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এই এটা ট্যাগের চিহ্ন। ওকে ডান। তারপরটা নিচের কোনটি ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগকে বিআর ট্যাগ, ফাঁকা ট্যাগের 3টা শিখেছি, 3টা দেখবেন কোনো না কোনো বোর্ডে চলে আসছে। কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, ক্লোজিং ট্যাগ নাই কার, ক্লোজিং ট্যাগ নাই হচ্ছে বিআর ট্যাগের। এইচআর, আমরা এইচআই কে এইচআর মনে করেন না, অনেকে দেখা যায় এইচআই এটা মনে করে, বাট মনে করা যাবে না। ওকে, নিচের কোনটি এমটি ট্যাগ, এমটি ট্যাগ কে, এমটি ট্যাগ হচ্ছে এইচআর, দেখছেন এটা অনেকবার আসছে। HTML এর উদ্ভাবক কে, HTML এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। ওকে, HTML এর উদ্ভাবক কে টিম বার্নার্স-লি। HTML এর বৈশিষ্ট্য কি, এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, ঠিক আছে, এটা হচ্ছে কি ইউজার ফ্রেন্ডলি। ওই বৈশিষ্ট্যের মধ্যে যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু বা শেষ থাকে না, শুরু আছে কিন্তু শেষ নাই, তাকে কি বলা হয়, তাকে বলা হয় এমটি ট্যাগ অথবা ফাঁকা ট্যাগ। বিআর ট্যাগ HTML ট্যাগে থাকে না, কোনটা, ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, ইয়েস, তার মানে টেক্সট ফিল্ড যেটা আছে এটাও থাকবে না। তো আলটিমেটলি আনসারটা হচ্ছে এটা। ওকে, তারপর হচ্ছে HTML হচ্ছে শেখা সহজ, ইয়েস। কেস সেনসিটিভ না, কেস সেনসিটিভ না। রক্ষণাবেক্ষণ সহজ, রক্ষণাবেক্ষণ মোটামুটি সহজ। ওকে, HTML ভাষায় সবচেয়ে ছোট লেখা হচ্ছে A6, এটা একটু আমরা পড়ি নাই, পড়বো কিছুক্ষণ পরে, তাহলে এটাও ট্রু একটা জিনিস। প্যারাগ্রাফ শুরুর ট্যাগ P, এটাও একটা ট্রু, এটাও আমরা পড়ি নাই। লাইন ব্রেক, লাইন ব্রেক মানে বিআর ট্যাগের এন্ড ট্যাগ নাই, ইয়েস এটাও ট্রু, তার মানে সবগুলাই কারেক্ট আনসার। এবার সেই HTML এর বডি অংশে থাকে, বডি, বডিতে কি থাকতে পারে, ছবি, ইয়েস, টেবিল, ইয়েস, টাইটেল, টাইটেলটা কার মধ্যে ছিল, হেড অংশে ছিল, তাহলে এটা
না। তারপরটাতে আসি, HTML এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন কি? .html ইয়েস, .html ইয়েস, ডক নয়। তারপর আসি, উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এলিমেন্ট কন্টেন্ট এলিমেন্ট কোনটা? বাংলাদেশ আছে, এই হইতেছে সেই বাংলাদেশ। ওকে, পরেরটা, উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? অ্যাট্রিবিউট ভ্যালু কে? সেন্টারটা হচ্ছে কি বলেন তো? অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটের নেম কি? নেম হচ্ছে অ্যালাইন। ওকে, আর এটা হচ্ছে আলটিমেটলি স্ল্যাশ বুঝাইছে আর কি। তারপরটা আর নাই। তো আমরা দেখেন টাইপ 5 থেকে কি ধরনের ঘুরে পেঁচে বসে আসছে সবগুলো কিন্তু কি করে ফেললাম, দেখে ফেললাম। আস্তে আস্তে এখন আমরা কোডিং এ আসতেছি। HTML যে শিখবো বলছে না, এই HTML এর শেখার যে জিনিসপাতিগুলো আছে সেগুলো কিন্তু আবার চলে আসতেছি। প্রথম হচ্ছে কি ফরম্যাটিং ট্যাগ। কি দেখবো আমরা প্রথমে? ফরম্যাটিং ট্যাগ দেখবো। তো ফরম্যাটিং ট্যাগ কি? এটা আলটিমেটলি লেখাকে বিভিন্ন ধরনের বড় করতে পারি, ছোট করতে পারি, বিভিন্ন আকারে সাজাতে পারি, এটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। ওকে, তো এখানে আমরা ফরম্যাটিং ট্যাগ এবং তাদের উদাহরণগুলো না মানে কাজগুলো লিখে রাখছি। ভাই জাস্ট এখন উদাহরণগুলো কিভাবে লিখবো সেটা। যেমন বি ট্যাগের কাজ কি করা? বোল্ড করা। কি করবে এটাকে? এটা জাস্ট খালি বোল্ড করবে। সাপোজ আপনি যদি আইসিটি লিখলাম, এই লেখাটা দেখেন একটু করে বোল্ড করে দিলাম। এটা হচ্ছে বি ট্যাগের কাজ। হচ্ছে কার কাজ? আচ্ছা, আমাদের বি ট্যাগের কাজ। ওকে, তারপর ইউ এর কাজ কি করা? আন্ডারলাইন দেওয়া। তাহলে নিচে কি করবে? একটা আন্ডারলাইন দিবে। সাপোজ এই যে আইসিটি লিখলাম না, ওকে। ইটালিক কাজ কি? হালকা বাঁকানো। ইটালিক কি করবে? হালকা বাঁকায় লিখবে। এই হালকা কি করলো? ওকে, পি প্যারাগ্রাফ ট্যাগ। সিম্পল অ্যাজ ইউজুয়াল, একদম অ্যাজ ইউজুয়াল যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে কি করবে? জাস্ট লিখবে। ওকে, তারপর হচ্ছে সাব হচ্ছে কি করা? সাবস্ক্রিপ্ট, নিচে সংখ্যা। সাপোজ আমি যদি একটা উদাহরণ লিখি, উদাহরণটা হতে পারে হচ্ছে এরকম H2O। তাহলে এটা যদি কোডটা যদি লিখতে চাই, তাহলে 2টা আছে নিচে, তাহলে প্রথমে আগে H দিয়ে দিব। 2 আছে নিচে, নিচের জন্য কি দিতে হবে? সাব। তাহলে কি দিতে হবে? সাব ট্যাগ। কাকে দিতে হবে? 2। সাব ট্যাগকে কি ক্লোজ করতে হবে? তাহলে কি দিতে হবে? স্ল্যাশ সাব। তাহলে H 2টা নিচে হয়ে গেল, O আছে। তারপর আসি সুপারস্ক্রিপ্ট। তারপরটা কি? তারপর হচ্ছে সুপ ট্যাগ। সুপ নট সাব, এটা হচ্ছে কি? সুপারস্ক্রিপ্ট। কাজ কি করা? উপরের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা দিতে হবে। উপরের সংখ্যা দেওয়া মানে কত? a স্কয়ার। তাহলে a স্কয়ার, তাহলে a দিব 2 উপরে। তাহলে উপরের জন্য কি করতে হবে? সুপ ট্যাগ দিতে হবে। কাকে? 2 কে। সুপ ট্যাগটাকে কি করতে হবে? সুপ ট্যাগটা হচ্ছে ক্লোজ করতে হবে। শেষ। ওকে, তারপর হচ্ছে ডেল ট্যাগের কাজ কি করা? মাঝখানে কি করবে? দাগ টেনে দিবে। এটা কেমন? এটা দেখতে হচ্ছে সাপোজ দেখেন এই যে আইসিডি লেখাটা লিখলাম, এই আইসিডি লেখা একদম মাঝ বরাবর দাগ টেনে হবে। এটা কাজ কি? তো দেখেন প্রত্যেকটা ট্যাগের কাজ যদি এভাবে যদি আপনি মনে রাখেন, তাহলে আশা করি আপনার এইগুলাতে করলে দেখা যাবে ওই HTML কোড আছে না, সেগুলো কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপর আরো আছে কিউ কোটেশন। কি করবে? কোটেশন দিবে। এই কোটেশন সাপোজ কি লিখে রাখলাম, হচ্ছে আইসিটি। আর এই দুটো হচ্ছে স্ট্রং EMS, হচ্ছে এমফাসাইজ করে। আলটিমেটলি হচ্ছে দেখেন অনেক কিছু লেখা আছে, তার মধ্যে আপনি কিছু লিখে কি করেন? হাইলাইট করতে চান না, তো এই হাইলাইট করার জন্য কিছু দেখা যাবে বোল্ড করবে, কিছু করবে। এই করার জন্য কি করা হয়? স্ট্রং আর এমফাসাইজ একটা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এবার আসি H1 H6। তাহলে এই যে H1 থেকে H6 যেগুলো আছে না, এগুলোকে বলা হয়, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে হেডিং ট্যাগ। আমাদের এই হেডিং ট্যাগ কয়টা? আমাদের হেডিং ট্যাগ রয়েছে হচ্ছে 6টি হেডিং ট্যাগ রয়েছে। কয়টা হেডিং ট্যাগ রয়েছে? 6টা হেডিং ট্যাগ রয়েছে। তার মধ্যে এই যে H1 যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কত? H1। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কত? H1। আর H6 যেটা আছে সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কত? H6। আর সবচেয়ে বড় হেডিং ট্যাগ কত? H1। ওকে, আর প্রি ট্যাগের কাজ কি? পূর্বে ফরম্যাট করা টেক্সট প্রদর্শন। সাপোজ আপনি একটা কিভাবে ফরম্যাট করলেন? আমরা কবিতা লিখছি না বাংলা, প্রথমে এখানে কবির নাম থাকে, প্রথমে কবিতার নাম, তারপর এখানে কবির নাম, তারপর কবিতা শুরু হইলো, তারপর একটা লাইন এখানে, একটা লাইন আবার এখানে, আবার এখানে, এরকম করে যাচ্ছে। তা দেখেন আপনি এখন যেরকম লেখা আছে ঠিক সেম ফরম্যাটে যদি লেখা দেখতে চান, তাহলে অবশ্যই আপনার সামনে একটা কি দিয়ে দিতে হবে? একটা হচ্ছে প্রি লাগাই দিতে হবে। কিন্তু আপনি প্রি লাগান নাই, কিন্তু এখানে আপনি অনেকগুলো স্পেস দিয়ে রাখছেন। যখন আপনি কোডটা যখন রান করবেন, তখন দেখা যাবে সবকিছু একদম একটা নির্দিষ্ট, একদম এইরকম একদম লাইন, একদম এখান থেকে শুরু করছে একটা লাইন ধরে। ঠিক আছে, কিন্তু আপনি যেরকম লিখছেন ঠিক হুবহু যদি সেম পাইতে চান, তাহলে অবশ্যই কি ট্যাগ ইউজ করতে হবে? প্রি নামে যে ট্যাগটা আছে সেই প্রি ট্যাগটা কি করতে হবে? ইউজ করতে হবে। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগগুলা এবং এদের যে কাজ সেটা। তো চলেন এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাহলে বুঝতে পারবো আসলে আমাদের কোন জিনিসগুলো বেশি দরকার। তাহলে আসলে আমাদের এমসিকিউ সলভিং পার্ট। বুঝছো, উদ্দীপকের 3 নং লাইনের জন্য এখানে তো আসলে ভাই 3 নং লাইন নাই। ঠিক আছে, আসলে ছিল একটা উদ্দীপক ছিল,
এটা কি ছিল? এটা হচ্ছে উদ্দীপক ছিল। সাপোজ মনে করেন প্রথম উদ্দীপক এরকম ছিল, কি ছিল? এই লেখাটা ছিল, এটা হচ্ছে প্রথম লাইন ছিল। এটা মনে করেন দ্বিতীয় লাইন ছিল। মনে করেন তৃতীয় লাইন ছিল। ওকে, আচ্ছা, তা দেখেন এখানে আমাদের এইচ 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 এগুলো কি ট্যাগ? হেডিং ট্যাগ। তাহলে আলটিমেটলি দেখেন এটা সবচেয়ে বড়, এটা তার থেকে একটু ছোট, এটা তার থেকে একটু ছোট, এটা তার থেকে আর একটু ছোট। হেডিং এ আলটিমেটলি কি হয়? মানে বড় হবে, সাথে হচ্ছে গাঢ় হয় আর কি, ঠিক আছে? সো আলটিমেটলি প্রথমটা যদি আমাদের H1 ধরেন আপনি, ঠিক আছে, আর H4 এর কথা যদি বলি, এখানে H4 নামে আরেকটা ছিল, মনে করেন এটা হচ্ছে H4 ছিল। এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে আপনার সেই H1। এটার জন্য কি হবে? H2। এটার জন্য কি হবে? H3। তার থেকে ছোট মানে কত? H4। তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা কি হবে? H3 হবে, HC লেখাটা। এই আর কিছু না। তারপর সঠিক HTML সিনট্যাক্স কোনটি? এখানে যদিও বা এইখানে একটা ইয়া দেওয়া আছে, আসলে এটা এখানে দেওয়া ছিল। তাহলে এবার বলেন কোনটা হবে? তাহলে আমরা জানি শুরু এটা ঠিক আছে, শেষটা ঠিক নাই, বাদ। শুরু শুরু বাদ, শুরু ঠিক আছে, শেষও ঠিক আছে, ইয়েস। তাহলে এটা হচ্ছে আনসার। শুরু আছে, শেষটা দেখছি চেঞ্জ করে দিয়েছে। ওকে, পরটা নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? কার সাইজ সবচেয়ে ছোট? যেটা H6 আছে সেটা সাইজ সবচেয়ে ছোট। HTML এ বড় হেডিং এলিমেন্ট কোনটা? সবচেয়ে বড় কে? বড় হেডিং এলিমেন্ট হচ্ছে আমাদের H1, এটা হচ্ছে সবচেয়ে বড়। HTML কোডে এত এর ফলাফল কোনটা? দেখেন সুপ ট্যাগের কাজ কি করা? সুপ ট্যাগের কাজ হচ্ছে উপরে, সুপ ট্যাগের কাজ কি? উপরে সংখ্যা দিবে। পি ট্যাগ হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফরম্যাট। তাহলে প্রথম আগে H, তাহলে H দিব। সুপ ট্যাগ শেষ হচ্ছে কি? 2, তাহলে 2 টা উপরে বসবে, এই 2। দেন আছে O। দেখেন আমরা অনেকে সবসময় কি করি? H2 টা নিচে দিই না? তো এখন দেখা যায় সবার আগে, স্যারেরাই দেখছেন সবার আগে H2O দিছে। তো অনেকে দেখা যাবে এই যেটা দেখি সাথে সাথে না, আপনার ভালো মতো দেখতে হবে এটা সুপ দিছে নাকি সাব দিছে। যেহেতু সুপ দিছে তাহলে আমাদের আনসারটা কি হবে? 3 নাম্বারটা হবে। ওকে, হেডিং ট্যাগ কয়টি? আমরা অলরেডি জেনে ফেলছি হেডিং ট্যাগ কয়টা। আমাদের 6টা কি রয়েছে? হেডিং ট্যাগ রয়েছে। HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং ট্যাগ প্রদর্শনের জন্য কোনটা ব্যবহার করা হয়? H6 নামে যেটা আছে সেইটা শেষ। আমাদের টাইপ 6 শেষ। ফরম্যাটিং ট্যাগ রিলেটেড এমসিকিউ গুলো আমরা শেষ করে ফেললাম। এবার আমাদের টাইপ 7 আমরা কি দেখবো? লিস্ট তৈরি। কিভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে দেখবো। তা দেখেন একটা লিস্ট তৈরি কি? ওয়েব পেজকে সুন্দর ও আকর্ষণীয় ভাবে সাজানোর জন্য আমরা কি করে থাকি? লিস্টটা তৈরি করে থাকি আর কি, ঠিক আছে? লিস্ট আলটিমেটলি দুই ভাবে হয়ে থাকে। লিস্ট আলটিমেটলি কয় ভাবে হতে পারে? দুই ভাবে লিস্ট হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে কি লিস্ট? একটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। একটা হচ্ছে আমাদের কোন ধরনের লিস্ট? একটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট যদি আমি তৈরি করতে চাই তাহলে আমরা ব্যবহার করব কোন ট্যাগ? ব্যবহার করব হচ্ছে আমরা ওয়েল নামে যে ট্যাগটা আছে না, ঠিক আছে? এই অর্ডার লিস্টটা যদি আমি তৈরি করতে চাই, এই অর্ডার লিস্টটা যদি আমি তৈরি করতে চাই, এই অর্ডার লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে হবে কোন ট্যাগ? ওয়েল নামে যে ট্যাগটা আছে সেই ওয়েল ট্যাগটা আমরা কি করব? ইউজ করব। যেমন এখানে কি হতে পারে? এখানে হতে পারে হচ্ছে এই 1 2 3 এগুলো হচ্ছে সেই অর্ডার। অথবা অনেকে দেখা যেতে পারে 1 2 3 এটাও একটা অর্ডার হতে পারে। অথবা A B C এটাও অর্ডার হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি বলেন তো? অর্ডার লিস্টের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা। আর 2 নম্বরে কি? 2 নম্বরে রয়েছে হচ্ছে আমাদের আনঅর্ডার। 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। আর এই আনঅর্ডার লিস্ট করার জন্য আমরা কি ইউজ করি? ইউতে আন, এলতে অর্ডার। তাহলে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্ট করার জন্য আমরা ইউএল ট্যাগটা ইউজ করে থাকি। ওকে, তাহলে এখানে কি হতে পারে? এখানে দেখা যেতে পারে হচ্ছে এরকম হতে পারে, এটা হতে পারে। তাহলে এটা যদি হয় তখন আপনার কাজ কি জানেন? আপনার কাজ হচ্ছে টাইপের ভিতরে কাকে সিলেক্ট করতে হবে? টাইপের ভিতরে সিলেক্ট করতে হবে SQUARE। টাইপের ভিতরে সিলেক্ট করতে হবে স্কোয়ারকে। সাপোজ আপনার যদি এরকম হয়, যদি এরকম গোল্লা থাকে, তাহলে এইখানে টাইপের ভিতরে আপনি সিলেক্ট করবেন কাকে? টাইপের ভিতরে সিলেক্ট করবেন হচ্ছে সার্কেলকে। আর যদি এই গোল্লাগুলো যদি ভরাট থাকে, এই গোল্লাগুলো যদি কি থাকে বলেন তো? ভরাট যদি থাকে, তখন আপনার ইউজ করতে হবে কি? ডিক্স। এটা এমসিকিউতে আসছে, এটা এমসিকিউ আসবে কোনো জায়গায়। আপনাকে বলবে এইরকম আউটপুট পাওয়ার জন্য আপনার অ্যাট্রিবিউট ভ্যালুটা কি হবে? এটা কিন্তু অ্যাট্রিবিউট ভ্যালু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু কি দিতে হবে? এখানের জন্য দিতে হবে ডিক্স। ওকে, সেগুলো কিন্তু আসে। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমরা আরো কিছু ট্যাগের নাম দিছি।
অ্যাট্রিবিউটের নামগুলো দিছি, ট্যাগের নাম ওএল অর্ডার লিস্ট তৈরি করবে, ইউএল আনঅর্ডার লিস্ট তৈরি করবে, এলআই এলআই এর কাজ কি ভাইয়া? এলআই এর কাজ হচ্ছে আমাদের লিস্ট আইটেম। এলআই এর কাজ কি? এলআই এর কাজ হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের যে লিস্ট আইটেম আছে সেই লিস্ট আইটেম নিয়ে কাজ করবে। ওকে, আর ডিএল ডিটি ডিডি এগুলো হইতেছে কি? এটা হচ্ছে আরেক ধরনের লিস্ট যেটাকে আমরা বলে থাকি ডেসক্রিপশন। ঠিক আছে, আমাদের বইতে নাই যদিও, এটা হচ্ছে কি ভাইয়া? ডেসক্রিপশন লিস্ট বলে। ওকে, ডেসক্রিপশন লিস্ট করতে এগুলো ব্যবহার করে থাকি। অ্যাক্টিভিটি সময় টাইপ বা স্টাইল এগুলো কি করতে পারি? ব্যবহার করতে পারি। ওকে, ডান। তারপর আসি আমাদের এমসিকিউ সলভিং এ। একটু করে যদি দেখি লিস্টে আইটেম যুক্ত করার জন্য, তাহলে আইটেম যুক্ত করার জন্য কোনটা আমরা এলআই নামে যে ট্যাগটা আছে সেটা ইউজ করব। আর ডিক্সের যে কথাটা বললাম সেটা অনেক জায়গায় আসছে, যদি বাবা ভাই এখানে কোশ্চেনটা রাখি নাই আর কি, সেটা একটু করে মাথায় রাখবো। এবার আসি ইমেজ সংযোজন, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। মাঝে মধ্যে অনেক বেশি কোশ্চেন আসে এই ইমেজ সংযোজন থেকে। তো আসি, তাহলে ইমেজ যুক্ত করার জন্য কোনটা ব্যবহার করা হবে? ট্যাগ। ইমেজ যুক্ত করার জন্য ট্যাগ কোনটা? ইমেজ যুক্ত করার ট্যাগের নামটা হচ্ছে আইএমজি। আইএমজি ট্যাগটা ইউজ করা হয়। এটা কি ধরনের ট্যাগ? এটা হচ্ছে একটা কি ধরনের ট্যাগ বলেন তো? এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি ট্যাগ? এমটি ট্যাগ, যার শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। ওকে, এবার আসি এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে কি কি থাকতে পারে? অ্যাট্রিবিউট হিসেবে থাকতে পারে, প্রথম হচ্ছে থাকতে পারে সোর্স, এসআরসি, উৎস। কোন আপনি যে ছবিটা কি করবেন, ওয়েব পেজে অ্যাড করবেন, সেই ছবিটা কোনো না কোনো উৎস তো থাকবেই, মানে একটা ঠিকানা থাকবে না? এই ঠিকানাটা আমি এই ভিতরে লিখবো। তারপর দেখেন এএলটি, খুবই ইম্পর্টেন্ট। এটাকে আপনারা অনেকগুলো স্টেপ দিতে পারেন। এই এএলটি কোনো না কোনো বোর্ডে আসবেই। এএলটি এটা কাজ কি? চিত্রের পরিবর্তে অল্টারনেটিভ টেক্সট। সাপোজ কোনো কারণে আপনার ব্রাউজারে চিত্রটা প্রদর্শিত হইল না, কিন্তু আপনি চাচ্ছেন কি করতে? কোন একটা লেখা দেখাতে, তখন কি করব? আমরা এই এএলটি ব্যবহার করব। দেন আছে বর্ডার, উইথ হাইট, এগুলো হচ্ছে সিম্পল জিনিস, এগুলো জাস্ট আমরা একটু মনে রাখবো। উইথ হাইটও আমরা কি করি এখানে ইউজ করে থাকি। ওকে, সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এইটা এএলটি। চিত্রের পরিবর্তে যদি কোনো টেক্সট প্রদর্শন করতে হয় তখন আমরা এই এএলটি যেটা আছে সেটা কি করব? ইউজ করব। ওকে, ডান। পরেরটা ওয়েব পেজে এটা। এবার সে সিনট্যাক্স, মানে একটা লেখার নিয়ম, একটা লেখার কি নিয়ম। তাহলে এই ছবি যুক্ত করার লেখার নিয়মটা কোনটা? এই হইতেছে একটা নিয়ম, পরীক্ষায় ডিরেক্ট একটা এমসিকিউ আসছে। প্রথমে আইএমজি, সোর্স, সোর্সে কি দিয়েছে? ইউআরএল। ইউআরএল মানে কি? একটা নির্দিষ্ট ঠিকানা, একদম পূর্ণাঙ্গ যে ঠিকানাটা গেলে আপনি পাবেন সেই জিনিসটা এই ইউআরএল। ওকে, আচ্ছা, এখানে একটা লিখছি দেখেন, যতটা ফোল্ডার থাকবে ততগুলো আমরা কি করব? স্ল্যাশ দিব। ঠিক আছে, যেমন এখানে কি দিছে? a/b/folder.jpg, তার মানে হচ্ছে এ ফোল্ডারের ভিতরে একটা বি ফোল্ডার আছে, আর এই বি ফোল্ডারের ভিতরে একটা folder.jpg নামে একটা কি আছে? ছবি আছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি? প্রথম হচ্ছে একটা এ ফোল্ডার, এটা হচ্ছে সেই এ ফোল্ডার। এই এ ফোল্ডারের ভিতরে একটা কি আছে? বি ফোল্ডার আছে, আর এই বি ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে। নামটা কত? নামটা হইতেছে এখানে দিছি folder.jpg। ওকে, এই হচ্ছে আমাদের কথা, আর কোনো কথা নাই। এবার সে পরেরটা, ছবি যুক্ত করার ফরম্যাট। এখান থেকে এমসিকিউ একটা আসবেই, নিচের কোনটি ছবি যুক্ত করার ফরম্যাট বা নিচের কোনটি ছবি যুক্ত করার ফরম্যাট নয়। দেখেন কি দেওয়া আছে? .jpg বা .jpeg হইতে পারে, .png, .gif, .bmp, এই সবগুলো হইতেছে কি ভাইয়া? ছবি যুক্ত করার ফরম্যাট। ওকে, এগুলো অবশ্যই আমরা কি করব? একটু মনে রাখবো। পূর্ণাঙ্গ রূপ না মনে রাখলেও জাস্ট এই জিনিসটা কি করতে হবে? মাথায় রাখতে হবে। পরেরটা আসি এমসিকিউ সলভিং। তাহলে এমসিকিউ সলভিং এ কি কোন ট্যাগটি সঠিক? ইমেজ, অনেকে দেখা যায় এটাতে সঠিক দিয়ে দেয় ইমেজ, আসলে ইমেজ না, আইএমজি ট্যাগ। তাহলে এই দেখেন আইএমজি, ছবিটার উৎস, ছবিটার একটা নাম দিছে, এটা হচ্ছে সঠিক। আপনি দেখবেন নামের মধ্যে আবার এখানে যদি সাপোজ জেপিজি দেয়, জেপিজির জায়গায় যদি পিজেপি দেয় তখন কিন্তু ভুল। ঠিক আছে, এখানে কিন্তু একটু চাকমা দিয়ে দিতে পারে স্যাররা, এটা মাথায় রাখবেন। যেমন দেখেন আইএমজি দিয়ে সোর্স এটা বাড়িয়ে দিছে, তো হবে না। ওকে, ডান। ওয়েব পেজের চিত্র সংযোগের সিনট্যাক্স কোনটা? এই প্রথমে আইএমজি, সোর্স, ইউআরএল। অনেকে দেখা যায় এটা যদি আগে দেয় ইমেজ দেখে অনেকে দেখা যায় লাভ দিয়ে উঠে ইমেজ সেটা, আবার অনেকে দেখেন ইমেজ ইউআরএল, এটা কি না হয়? এটাও হয় না। ওকে, এটা আমরা একটু মাথায় রাখবো, অনেকবার আসছে। HTML এ ইমেজের ফরম্যাট কোনটা? ইমেজের ফরম্যাট GIF, ইয়েস। PNG, ইয়েস। PSD, না, PSD না। ওকে, পরেরটা আসি। একটা ওয়েব পেজে 1000x800 পিক্সেলের mahir.ipe, ঠিক আছে, এটা আছে দেখেন, এটা আইপি লিখছে, এটা হচ্ছে কি? জেপিজি। এটা কি দিব আমরা? জেপিজি দিব। এটা কি? নেচার লিখছে না? ওকে, আমি এটাকে নেচার বানাই দিই, NATURE। নেচার.jpg যুক্ত করার জন্য এই ইমেজ এসআরসি, যদিও এখানে একটা স্পেস হবে, ইমেজ এসআরসি এত আছে, কোন নির্দেশনা যুক্ত করতে হবে? দেখেন এত বাই এত। তাহলে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে উইথ। প্রথমে হচ্ছে উইথ, তারপরে যেটা থাকে সেটা কি? সেটা হচ্ছে আমাদের হাইট।
প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে হাইট। তাহলে উইথ 1000, হাইট, ঠিক আছে, উইথ তারপরে হাইট। সাপোজ যদি এরকম থাকতো তাহলে আলটিমেটলি এটা কিরকম, এটা চাইলে এভাবে তারা দেখাতে পারতো, কিভাবে, এরকম 1000 ইন্টু কত বলেন তো 80 দিয়ে এরকম px দিতে পারতো। তাহলে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। ওকে, পরেরটা, ব্রাউজারে যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তনে একটা টেক্সট দেখাবেন। টেক্সট দেখার জন্য কোনটা আমরা এখনই শিখছি, ALT, অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করা হয়। ওয়েবসাইটে ছবি যুক্ত করার উপযুক্ত ফরম্যাট জেপিজি, ইয়েস। IMG, না PNG, ইয়েস PNG। তারপরটা, মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সংগতিপূর্ণ ট্যাগ কোনটা, কোন ধরনের। মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, বাহ, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে ইমেজটা শো হচ্ছে না। তাহলে ইমেজ একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। দেখেন তো এখানে কি কোনো এমটি ট্যাগ আছে, ইয়েস, এইটাই হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগের সাথে এটা মিলে। পরেরটা, মিস্টার কালামের সঠিক ফলাফল না পাওয়ার কারণ কি, কেন সে সঠিক ফলাফল পাও নাই। ফাইলের নাম ভুল লিখ করছে, ইয়েস করতেই পারে। ব্রাউজারের সাপোর্ট না করা, এটাও হইতে পারে। আর সঠিক লোকেশন ব্যবহার না করা, ইয়েস, সঠিক লোকেশন ব্যবহার না করলেও এটাও হইতে পারে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কারণ। ওকে, এখন আমরা আমাদের টাইপ 9 নিয়ে কথাবার্তা বলবো। টাইপ 9 এ দেখেন কি লেখা আছে, হাইপার লিঙ্ক। ঠিক আছে, এখন আমরা কি করবো, হাইপার লিঙ্ক নিয়ে কথাবার্তা বলবো। হাইপার লিঙ্ক কি, হাইপার লিঙ্ক হচ্ছে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের ভার্চুয়ালি, একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের ভার্চুয়ালি সংযোগ স্থাপন করে কি বলা হয়, হাইপার লিঙ্ক বলে। অনেকে দেখা যায় লিঙ্ক যেহেতু কথা আছে মনে করে যে হাইপার লিঙ্ক করার জন্য আমরা এলআই ট্যাগ ইউজ করি, না, এলআই ট্যাগ কার জন্য ইউজ করি, লিস্ট আইটেমের জন্য। তাহলে হাইপার লিঙ্কের জন্য কি করব, হাইপার লিঙ্কের জন্য আমরা ইউজ করব এই অ্যাঙ্কর ট্যাগ। কি ট্যাগ ইউজ করব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা, তারপর দেখেন HRF, এটার মানে কি, হাইপার টেক্সট রেফারেন্স, বা অনেক জায়গায় দেখা যায় হাইপার লিঙ্ক রেফারেন্স। আসলে HRF কি, হাইপার টেক্সট রেফারেন্স বোঝায়। মানে এখানে কি থাকবে, লিঙ্কের ঠিকানা, আপনি যেই ঠিকানাটা দিতে চাচ্ছেন সেটা কি থাকবে, এখানে থাকবে। আরেকটা জিনিস আছে এখানে, টার্গেট ইকুয়াল এরকম ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে কি হয়, ওয়েব পেজটা নতুন উইন্ডোতে কি করে শো করে। সাপোজ আমি যে এই জিনিসটা একটু করে যদি বুঝাই, তাহলে মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ, এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ। সাপোজ আপনি কই আছেন, সাপোজ আপনি এখানে এখন আসছেন বন্দিতে, বন্দি পাশলা এখানে আসেন। ওকে, আচ্ছা, তো এখন আপনার এইখানে একটা এই যে লিঙ্কগুলো থাকে না, সেই লিঙ্কগুলো দেখবেন হচ্ছে একটা নীল কালারের মতো থাকে। আপনি যদি ক্লিক করেন দেখা যাবে আপনাকে সেখানে নিয়ে যাবে। সাপোজ এখানে আমি কি লিখলাম, এখানে আমি লিখলাম হচ্ছে আইসিটি, এই লেখাটা লিখলাম। ওকে, আইসিটি লিখলাম, লিখে এরকম একটা, এটা হচ্ছে একটা লিঙ্ক করা আছে। ওকে, তো এখন আপনি যদি এই লিঙ্কে যদি ক্লিক করেন, এইখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, এখানে ক্লিক করলে দেখা যেতে পারে এই পেজটা, আইসিটি যে পেজটা আছে এই পেজটা এখানে কিন্তু চলে আসছে, মানে এই ট্যাবটাতে চলে আসবে, এটা হইতে পারে। এইখানে আপনি যখন ক্লিক করবেন তখন আইসিটি পেজটা এই ট্যাবে ওপেন হবে, এটা একটা কথা। আরেকটা কি হতে পারে, আরেকটা হইতে পারে এরকম, আইসিটি আপনি যখন ক্লিক করলেন তখন দেখা গেল কি, এই যে আইসিটি যে পেজটা আছে না, এই আইসিটি যে পেজটা আছে না, এটা দেখা গেল নতুন আর একটা ট্যাবে কি হলো, ওপেন হলো। এটা কি হলো, নতুন একটা ট্যাবে ওপেন হলো। বন্দি পাঠশালার পেজের যে জিনিসটা আছে এটা এখানে থাকবে, নতুন একটা ট্যাবে কি হলো, এটা ওপেন হলো। এই যে নতুন ট্যাবে যদি ওপেন করতে চান, তাহলে ওয়েব পেজটা যদি নতুন উইন্ডোতে যদি ওপেন করতে চান, তাহলে আমাদের কি করতে হবে, এই টার্গেটের কি দিতে হবে, ব্ল্যাঙ্ক দিতে হবে। ঠিক আছে, টার্গেট ইউজ করে এখানে কি দিতে হবে, অ্যাট্রিবিউট ভ্যালুতে ব্ল্যাঙ্ক দিতে হবে। ওকে, এবার সেই হাইপার লিঙ্ক কয় প্রকার, হাইপার লিঙ্ক হচ্ছে দুই প্রকারের হাইপার লিঙ্ক আমরা দেখে থাকি, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনালটি নিজেদের মধ্যে, তাহলে একই ওয়েব সার্ভারে যখন দুইটা আলাদা আলাদা ফাইল আমি কি করবো, লিঙ্ক করব, তখন হচ্ছে আমরা কি বলবো, ইন্টারনাল হাইপার লিঙ্ক। মানে নিজেদের স্কুল বা নিজেদের কলেজের মধ্যে যে প্রতিযোগিতাগুলো হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল কি, সাপোজ তোমার কলেজের সাথে আরেকটা কলেজের যে প্রতিযোগিতা হবে সেটা হচ্ছে কি এক্সটার্নাল। ওকে, তাহলে ইন্টারনালে কি থাকবে, একই সার্ভারে, এটা হচ্ছে এই হয়ে গেছে, এটা কি হবে, একই সার্ভারে কি থাকবে, অবস্থিত থাকবে। ওকে, এইখানে এই ইন্টারনাল যদি হয়, ইন্টারনাল হইলে শুধুমাত্র ফাইলের নাম লিখলে হয়, আর কিছু লিখতে হয় না। তাহলে লেখার নিয়মটা কি, ইন্টারনালের জন্য এইটা হচ্ছে লেখার নিয়ম। তাহলে প্রথমে অ্যাঙ্কর ট্যাগ, হাইপারলিঙ্ক, এটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স বুঝায়। তাহলে হাইপার টেক্সট রেফারেন্স, এখানে টেক্সট অন ডট এইচটিএমএল, মানে একটা এইচটিএমএল ফাইল তুমি এখানে অ্যাড করছো, ঠিক আছে। আর এখানে কি আছে, ইন্টারনাল লিঙ্ক। আলটিমেটলি তোমার ওয়েবসাইটে আসলে কোন লেখাটা দেখাবে, এই যে লেখাটা সেটা ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্ক লেখা যাবে। তুমি যখন এই ইন্টারনাল লিঙ্কে ক্লিক করবা তখন দেখা যাবে তোমাকে এই ফাইলটাতে সে কি করবে, নিয়ে যাবে, ওয়েবসাইটে এটা থাকবে। তুমি এখানে ক্লিক করবা তখন সে তোমাকে এই যে ফাইলটা এই ফাইলটাতে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কার জন্য, ইন্টারনাল হাইপার লিঙ্কের জন্য, শুধুমাত্র ফাইল নামটা লিখলেই হয়। কিন্তু যদি এক্সটার্নাল হাইপার লিঙ্ক হয় সেখানে কি থাকবে, ভিন্ন ভিন্ন সার্ভারে, এটা কোথায়, ভিন্ন ভিন্ন সার্ভারে, তখন আমাদের লেখার নিয়মটা কি, পুরা ঠিকানাটা, এখানে প্রোটোকল নেম লিখতে হবে, হোস্ট নেম লিখতে হবে, সবকিছু লিখতে হবে।
তা দেখো আমাদের ওয়েবসাইটে মানে আমাদের ওয়েব পেজে এখন কি দেখাচ্ছে, এই লেখাটা দেখাচ্ছে গো টু আইসিটি কোর্স। তাহলে যখন আমি এখানে ক্লিক করব তখন দেখা যাবে আমাকে এই কোর্স এখানে নিয়ে আসবে। এটা কি দেখেন http://www.bondipathshala.net.ict কোর্স। তাহলে বন্দি পাঠশালার যে আইসিটি কোর্সটা আছে সেখানে আপনাকে কি করবে, সুন্দর করে সে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ, বুঝে গেছে? তাহলে এক্সটার্নাল হাইপারলিংকের ক্ষেত্রে প্রোটোকল, হোস্ট নেম, ফাইল নেম সব লিখতে হবে, কিন্তু যদি ইন্টারনাল হয় শুধুমাত্র ফাইলের নামটা লিখলে হবে, আর কিছু লেখার দরকার নাই। এই হচ্ছে কথা। চলুন আমরা একটু এমসিকিউ সলভ করি। আচ্ছা, এখানে আবার সাথে হচ্ছে আমরা একটা জিনিস রাখছি, ফন্ট ট্যাগ নামে একটা ট্যাগ রাখছি। এই ফন্ট ট্যাগের 3টা অ্যাট্রিবিউট আছে। ফন্ট ট্যাগের কয়টা অ্যাট্রিবিউট? ফন্ট ট্যাগের হচ্ছে 3টি কি আছে ভাইয়া? 3টি অ্যাট্রিবিউট আছে ফন্ট ট্যাগের। তাহলে প্রথম অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কালার, তারপর হচ্ছে ফেস, আর হচ্ছে কি সাইজ। আমরা অলরেডি বুঝতে পারতেছি সাইজ কি করবে, ফন্টের সাইজ নির্ধারণ করবে। কালারটা কি করবে, ফন্টের কালার নির্ধারণ করবে। আর ফেজের কাজ কি, এই ফেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ফন্ট ফেজ যেটা আছে, এই ফেজ যে অ্যাট্রিবিউটটা আছে সেটা কি করবে, কোন ফন্টে লেখাকে ব্রাউজারে প্রদর্শন করবে সেটা। আর ওয়েব মানে হচ্ছে ওয়েব পেজে যদি আপনি বাংলা লেখা যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই ফন্ট ফেজের নাম সুতুনি এমজি দিতে হবে। তাহলে এই সুতুনি এমজিটা কেন ইউজ করি, বাংলা লেখা প্রদর্শন। আপনি যদি কখনো ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করতে চান তাহলে অবশ্যই পেজের ভিতরে যে অ্যাট্রিবিউট ভ্যালু সেটা কি দিতে হবে, সুতুনি এমজি দিতে হবে। পরীক্ষা আসবে বাংলা লেখা প্রদর্শনের জন্য কোন অ্যাট্রিবিউট নেম ইউজ করতে হবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে ভ্যালু। আর এটা কোনটা, ফন্ট, এটা ফন্ট ট্যাগের মধ্যে থাকে। ঠিক আছে, যেমন আমরা আলটিমেটলি কি এরকম, এটা হচ্ছে আলটিমেটলি দেখতে এরকম। এই সাপোজ দিলেন হচ্ছে প্রথমে ফন্ট, তারপর কি দিবেন পেজ ইকুয়াল কি দিব হচ্ছে এটা সুতুনি এমজি যেটা আছে সেইটা। তারপর হচ্ছে আপনি কি লিখলেন, আপনি সাপোজ আমি আমার নামটাই লিখলাম নাহিদ। এই ফন্ট ট্যাগ শুরু করছি, ফন্ট ট্যাগটাকে কি করে দিব, জাস্ট ক্লোজ করে দিব, কাজ শেষ। এটা হচ্ছে সেই ট্যাগ। ওকে, ডান। পরেরটা আসি, তাহলে এবার আমরা এমসিকিউ সলভিং এ চলে আসি। এমসিকিউ কিছু সলভ করব। তো দেখেন নতুন ট্যাবে, ওই দেখেন নতুন ট্যাবে, ওই বুঝলাম নতুন ট্যাবে খোলার জন্য কি করতে হবে, এইচআরএফ সরি টার্গেট। নতুন ট্যাবের জন্য কোনটা, টার্গেট ইকুয়াল দিয়ে কি ব্ল্যাঙ্ক। ওকে, এবার আসি কোনটি হাইপারলিংক তৈরির এইচটিএমএল কোড কোনটা, অ্যাঙ্কর ট্যাগ, হাইপারটেক্সট রেফারেন্স, ঠিকানাটা দিয়ে এটা হচ্ছে আমাদের মনে করেন ব্যাকস্ল্যাশ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই প্রথমটা অ্যান্সার ঠিক আছে না? ওকে, প্রথমটা অ্যান্সার। এখানে নেম না, এখানে তো এটাও না, এটা প্রথমটা অ্যান্সার। কোনটি সঠিক এইচটিএমএল কোড, এটা আসলে কিছু নাই। পি ট্যাগ, সাইজ, এত, মাই কন্টেন্ট, আবার এখানে শেষ করে নাই, এটাও বাদ। হাইপারলিংক রেফারেন্স ডকুমেন্ট 1 দিয়ে এটা পারফেক্ট, এটাও পারফেক্ট। ওইটা ব্রাউজারকারী সময় বাঁচে কোন ট্যাগে। সাপোজ এখানে আপনি একটা পেজে আছেন, আপনি যখন একটা লিংক করে দিবেন তখন দেখা যাবে আপনি কোনো কিছু সার্চ না করে ওইখানে ক্লিক করে দেখা যাবে সে আপনাকে নিয়ে যাবে ওই লিংকে, তার আপনার এখানে সময় বাঁচতেছে না। ইয়েস, তাহলে ব্রাউজারকারী সময় বাঁচে কোথায়, অ্যাঙ্কর ট্যাগে। তারপর এখানে একটা কোড দিছে, বুঝছে এই কোডের কি কি ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে একটু করে দেখি। পি ট্যাগ, আই ট্যাগ, এটা কার মধ্যে ছিল, ফরম্যাটিং ট্যাগের মধ্যে ছিল। অ্যাঙ্কর ট্যাগ কার মধ্যে ছিল, হাইপারলিংকে ছিল। টেবিল এখনো দেখি নাই, আলটিমেটলি টেবিলের মধ্যেও পড়ে না, তাহলে 2 ও 3 অর্থাৎ আমাদের এটা হচ্ছে কারেক্ট আনসার। পরেরটা, ওয়েব পেজের মধ্যে লিংক করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, এটা অনেকবার আসছে ভাই, লিংক করার জন্য কোনো না কোনো বোর্ডে আসবেই, এটা মাস্ট। লিংক ট্যাগ কোনটা, লিংক ট্যাগ আমরা জানি অনেকে দেখা যায় এলআই দেয়, ভাই এলআই হবে না, এলআই মানে কি লিস্ট আইটেম, লিস্টের আইটেম গুলা। তাহলে এইচটিএমএল এ একটা সিনট্যাক্স হলো এটা এইচআরএফ। ঠিক আছে, এই এইচআরএফ যেটা আছে তার মধ্যে বলছে এইচ মানে কি, এইচআরএফ মানে হচ্ছে এই হাইপারটেক্সট রেফারেন্স। আবার মাঝে মধ্যে দেখতে পারেন হাইপারটেক্সটে হাইপারলিংকও থাকতে পারে, এটাও কিন্তু হবে। ওকে, পরেরটা আসি, কোনটি এইচটিএমএল এর লিংক ট্যাগ, লিংক ট্যাগ কোনটা, আমাদের অ্যাঙ্কর ট্যাগটাই হচ্ছে কি ট্যাগ, লিংক ট্যাগের মধ্যে পড়ে। একটা ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েব পেজের সংযোগকে কি বলা হয়, নট লিংক, এটাকে কি বলবো আমরা, হাইপার লিংক বলে। কি বলে, হাইপার লিংক বলে। ওকে, দেন আবার আসি একটা কোড দিছে, এই কোডটা দেখেন 2016 সালে যে এরকম টাইপের কোশ্চেন আসছে, সেম ক্যাটাগরির আরেকটা কোশ্চেন আসছে কখন, আপনারা দেখেন এটা 2023 সালে। সো আলটিমেটলি কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম থাকে, মানে সেম টপিক গুলোই ঘুরে পেঁচে কি আসবে, কোশ্চেন আসবে। আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ভালো মতো সলভ করতে পারেন, প্রথমে আমার ক্লাসগুলো দেখলেন, দেখে আপনি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আরো কয়েকটা সলভ করবেন তখন দেখবেন নিজেদের প্রতি একটা কনফিডেন্স আসবে যে ইয়েস আমিও পারি। ঠিক আছে, এই আমিও পারিটাই আপনার কি পরীক্ষার হলে অনেক বেশি কি করবে, আস্থার একটা প্রতিদান দিবে আর কি। ওকে, আসি পরেরটাতে। তাহলে আমাদের এখানে কোন ট্যাগটা ইউজ করা হয়েছে, প্রথমে দেখেন পি ট্যাগ, বি ট্যাগ, সেম জিনিস, বোল্ড ট্যাগ, তাহলে এটা কি ফরম্যাটিং ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, হাইপারলিংক, এখানে কি কোথাও ইমেজের কথা আছে, নাই, ইমেজ তো নাই, তাহলে আনসার কত, 1 ও 2। পরেরটা,
ফন্টেকের কাজ অলরেডি আমরা দেখছি কি করা, টেক্সটের ফন্ট ঠিক করা, ইয়েস ফন্ট ঠিক করতেছিল, টেক্সটের লিস্ট আকারে সাজানো, না লিস্ট করে নাই সে, টেক্সটের রং ঠিক করা, ইয়েস। আর এটা কি ছিল, কালার করবে, ফন্ট ঠিক করবে, আর এটা কি ছিল, আর এটা ছিল হচ্ছে সাইজ, ঠিক আছে, সাইজও কি করে, ফন্টের যে সাইজ সেটাও কি করে, ঠিক করে। তার আনসার কত, আনসার হচ্ছে বি, 1 ও 3। পরেরটা, এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য, বাংলা ফন্টের জন্য কোন অ্যাট্রিবিউট দরকার, অ্যাট্রিবিউট কি ফন্ট না, ফন্ট হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে ফেস, আর ভ্যালু কি সুতনি এমজি। ফন্টের নাম পরিবর্তন করতে কোনটা ব্যবহার করা হয়, সেম জিনিস ফেস, ফন্টের নাম পরিবর্তনের জন্য ফেস। ওই টাইপ 9টা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, অনেকগুলো এমসিকিউ দেখা গেছে আসছে। এবার সে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক টাইপ 10, আর মাত্র 2টা টাইপ আছে, তারপর আমাদের শেষ। তো টাইপ 10 আমরা আলোচনা করব কি নিয়ে, টেবিল নিয়ে, কি নিয়ে, টেবিল নিয়ে। তাহলে চলেন টেবিল দিয়ে আমরা কি করি, শুরু করি। তাহলে টেবিল তৈরির প্রয়োজনীয় এইচটিএমএল কোড আলটিমেটলি হচ্ছে আমরা এখানে বিভিন্ন ট্যাগ লিখে রাখছি। এই প্রত্যেকটা ট্যাগের কাজগুলো সবার আগে আমরা যদি ভালোমতো বুঝতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে টেবিল যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই একটা কি লাগবে, টেবিল ট্যাগ লাগবে। টিএইচ দিছি, টিএইচ কোনটা ভাইয়া, সাপোজ আমি একটা টেবিল এখানে কি করলাম, তৈরি করলাম। ওকে, সাপোজ আমি এখানে একটা টেবিল তৈরি করলাম, এখানে একটা ঘর দিলাম, এখানে একটা ঘর দিলাম, দেন এখানে দিলাম হচ্ছে রোল, জাস্ট 2টা ঘরই করলাম প্যারানি। ওকে, তো আসি, তাহলে প্রথমে এটা দিলাম কি, এটা দিলাম হচ্ছে এরকম রোল, আর এটা কি দিলাম, নেম। ওকে, আচ্ছা, তো এই যে রোল আর নেমটা দিলাম না, দেখেন এই রোল আর নেম এটা কি একটু গাঢ় করে লিখছি না, রোল আর নেমটা কি করছি, একটু গাঢ় করে লিখছি। তাহলে এই রোল আর নেম যে গাঢ় করে লিখলাম, তাহলে গাঢ় করে লেখার জন্য আমরা এইখানে আমরা টিএইচ ইউজ করছি, টিএইচ রোল, তো শেষ। তাহলে এই লেখাটা যদি লিখতে চাই তাহলে আমরা কি করব, টিএইচ দিয়ে কি দিব, রোল, তারপর টিএইচটাকে কি করে দিব, ক্লোজ। যখন আপনি এটা দিবেন সে আপনাকে এরকম আউটপুট দিবে। ওকে, আচ্ছা, টেবিল রো, রো কোনটা, আমরা আশা করি রোকে চিনি, রো হচ্ছে এটা, এই বরাবর হচ্ছে কি, এইগুলাকে বলা হয় রো। আর কলাম কোনটা, এই বরাবর, এই বরাবর যেগুলা সেগুলো হচ্ছে COLOU, কলাম। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কলাম বলে আর কি, এই বরাবর। তাহলে আলটিমেটলি আমরা যখনই একটা লেখা শেষ করি, মানে শুরু করি আর কি, এইচটিএমএল লেখা শুরু করে একটা একটা করে রো শেষ করি। তাহলে প্রথমে এই রো কাজ করব, তারপর আমরা এই রোর কাজ করব, তারপর আমরা এই রোর কাজ করব, তাহলে এরকম একটা একটা করে রো নিয়ে কাজ করি। ওকে, তাহলে এটা হচ্ছে টেবিল রোর কাজ। ওকে, এবার সে টিডি, টিডি মানে কি, টেবিলের ডেটা। সাপোজ এখন রোল আপনি এখানে কি দিলেন, 101, এখানে দিলাম 102, এখানে দিলাম আবুল, এখানে দিলাম বাবুল। তাহলে এই যে এগুলা ডেটা লিখছি না, এই ডেটাগুলো লেখার জন্য আমরা, এই ডেটাগুলো যেগুলো আছে এই ডেটাগুলো লেখার জন্য আমরা এই টি ব্যবহার করি। যদি গাঢ় হয় তখন হেডিং, আর যদি না হয় তাহলে এমনি টিডি। ওকে, আচ্ছা, এবার সেই ক্যাপশন, ক্যাপশন হচ্ছে কি, শিরোনাম বোঝায়। শিরোনাম আমরা তো বুঝি, আমরা শিরোনাম বুঝি না ভাইয়া, শিরোনাম বুঝি না। সাপোজ এখানে কি দিলাম, এটা এই যে ইয়াটা দিছে, এই যে নামটা দিছে, এই নামটা হচ্ছে আমরা কি বলতে পারি, আমরা সাপোজ বলতে পারলাম হচ্ছে কি, রেজাল্ট, এমনি একটা নাম দিলাম, কি রেজাল্ট দিলাম। তাহলে এই যে ক্যাপশনটা লিখলাম, তাহলে এই ক্যাপশনটা বোঝার জন্য আমরা কি করব, এই জিনিস ইউজ করব। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ট্যাগগুলার কাজ করলাম। আর সেন্টার ক্যাপশন হচ্ছে কি, মাঝখানে শিরোনাম, যেমন দেখেন এটা মাঝখানে আছে ধরলাম, এরকম যদি থাকে তাহলে এটা আমরা ইউজ করে থাকি। ওকে, এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো কি ছিল, ট্যাগ। এতগুলো ট্যাগ আমরা ইউজ করতে পারি। এবারে আপনারা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কি, অ্যাট্রিবিউট। কি দেখবো এবার, অ্যাট্রিবিউট। তো প্রথমে দেখেন টেবিল বর্ডার আছে, উইথ হাইট, উইথ হাইট তো অলরেডি জানি কতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ হবে সেটা। আর বর্ডারের কাজ কি, টেবিলের যে দাগগুলো আছে না, সাপোজ দেখেন এখানে একটা বর্ডার দেওয়া আছে, একটা লাইন। সাপোজ আপনি যদি এরকম 2টা লাইন দেন তখন বর্ডার 2 হবে। ঠিক আছে, বর্ডার হিসেবে আমরা সাধারণত কি করে থাকি, বর্ডার হিসেবে সাধারণত আমরা 1 দিয়ে রাখি আর কি। অ্যালাইন আর ভি অ্যালাইন, আমরা বলছিলাম অ্যালাইন ট্যাগের কাজ কি, ওই আইসিটি লেখা দেখেছিলাম মাঝখানে। তাহলে এখানে কি হতে পারে, সেন্টার হইতে পারে, ডানে, যদি ডানে হতে চাই তাহলে ডানে করতে গেলে কি করতে হবে, ডানে করতে গেলে অ্যাট্রিবিউট ভ্যালু কি দিতে হবে, যদি বামে করতে যাই তখন আমাদের কি দিতে হবে, লেফট। যদি কেন্দ্রে দিতে চাই তখন আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু কি দিতে হবে, সেন্টার। ঠিক আছে, ভি অ্যালাইন, ভি অ্যালাইন ইকুয়াল টু কি, এই ভি অ্যালাইনটা কি, এই ভি অ্যালাইন এর কাজ হচ্ছে টেক্সটের অপশন উপরে, ঠিক আছে, উপরে অথবা কোথায়, নিচে। ওকে, উপরে আমরা হিসেবে বলতে পারি কত, আপ, এটাকে বলতে পারি কি, বটম। ঠিক আছে, এটা বটম, এটা আপ না বলে আমরা টপ বলতে পারি, টপ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বটম। ওকে, তারপরটা কল স্পান, রো স্পান। ওকে,
কল স্প্যান আর রো স্প্যানটা একটু করে বুঝাই দিই। সাপোজ এটা একটা আমি কি করতেছি, টেবিল অঙ্কন করতেছি। ওকে, মনে করেন এটা। ওকে, এবার আসি। তো দেখেন আমরা জানি আমরা কি জানি, আমরা জানি এগুলা 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 এগুলো হচ্ছে কি রো, এগুলো হচ্ছে কি রো, আর উপরে যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে কি কলাম। ওকে, আচ্ছা, তা প্রথমে দেখেন এটা তো একটা সেল, একটা নিচে ও একটা নিচে, কিন্তু এখানে যদি দেখেন এদিক থেকে উপর থেকে একটা আর উপর থেকে একটা, মানে আলটিমেটলি সে দুইটা ঘরকে একটা ঘরে বানাইছে। তাহলে সে কি করলো, সে করলো হচ্ছে এই দুইটা ঘরকে সে কি করছে, একটা ঘরে বানাইছে। দুইটা ঘরকে একটা বানাইছে, তাই দুইটা কাকে একটা বানাইছে, কলামকে না। তাহলে দেখেন কলামকে, কয়েকটা কলাম মিলে যদি একটা কলাম তৈরি করে তাহলে কি কল স্পান। তাহলে আলটিমেটলি আমার এইখানে যে লেখাটা হবে, এই লেখাটা হইতেছে কি হবে, কল স্প্যান ইকুয়াল কয়টা কলামকে একত্র করছে, দুইটা, কল স্প্যান ইকুয়াল 2। ঠিক আছে, আচ্ছা এবার আসি এটাতে। এটাতে যদি খেয়াল করেন, আপনি যদি এইটার কথা বলেন, এই রুমটার কথা এবার যদি বলি, এই রুমটার কথা যদি এখন আমরা যদি একটু করে বলি, তাহলে এই রুমে আসেন। তাহলে এই রুমে এখন কি দেখতে পাচ্ছেন, দেখেন তো এই রুমে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই একটা যাচ্ছিল, এদিকে একটা রো যাচ্ছিল, এদিকে একটা রো যাচ্ছিল, দুইটা রো। সেই দুইটা রোকে সে কি করে ফেলছে, একটা রো বানায় ফেলছে। তাহলে এইটা কি, এটা হইতেছে সেই রো স্প্যানের কাজ। রো স্প্যান ইকুয়াল টু কত, রো স্প্যান কত, 2। সেম ভাবে এটাও রো স্প্যান 2, এই জিনিসটা এখানেও রো স্প্যান 2। ওকে, তাহলে কল স্প্যান কি করবে, কলামকে একত্র করবে, আর রো স্প্যান কি করবে, রো যে দুইটা আছে সেই রো গুলোকে একত্র করবে। যত করে একত্র করবে ততটাই এখানে বসবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আসার মতো। এবার সে পরের গুলো একটু দেখি, সেল প্যাডিং, সেল স্পেসিং, বিজি কালার। ওকে, সেল প্যাডিংটা কি, সেল প্যাডিংটা বুঝার আগে আগে সেল স্পেসিং বলি। সেল স্পেসিং জিনিসটা কি, দেখেন এই একটা টেবিল তৈরি করলেন, তাহলে এই টেবিলের এই একটা এগুলো দিলাম। দেখেন তো সেল কাকে বলে, সেল হচ্ছে এই হচ্ছে একটা জিনিস, এই হচ্ছে একটা সেল, তারপরে এটা হচ্ছে আরেকটা সেল। দেখেন তো আপনি নিজে বলেন, এই সেল আর এই সেলের মাঝে কি কোনো গ্যাপ আছে, মানে এখানে কি কোনো গ্যাপ আছে, নাই, এখানে কোনো গ্যাপ নাই। তাহলে সেল স্পেসিং কি, আলটিমেটলি এখানে 0। এইটার জন্য, এই টেবিলটার জন্য সেল স্পেসিং কত, 0। ওকে, আর যদি এরকম যদি থাকতো এই, তাহলে এখানে সেল স্পেসিং এর মানটা কি হবে, একটু করে আসবে। ওকে, আচ্ছা ডান। তারপর আসি এবার 2 নাম্বারটা, সেল প্যাডিংটা কি একটু বলি। সেল প্যাডিংটা হচ্ছে টেবিলের সেল ও সেলের কন্টেন্টের মধ্যে ফাঁকা স্থান। তাহলে আলটিমেটলি দেখেন এটা একটা সেল, তাহলে এই সেলের ভিতরে সাপোজ আমি একটা কন্টেন্ট লিখলাম কত, এ। দেখেন এই লেখাটা এখান থেকে কিছুটা জায়গা ছেড়ে দিছে। ঠিক আছে, সাপোজ আপনি এই টেবিলটাই আছে, এই সেলটাই আছে, এইখানে যে সেলটা আছে এখানে এটাই লিখলেন, কিন্তু এটাকে এবার এইরকম দিলেন, তাহলে আরেকটু ছোট হয়ে গেল না। দেখেন এই স্পেস আরো বেড়ে গেছে, তাহলে এখানে স্পেস কম, এখানে কি আরেকটু বাড়ছে। তাহলে আলটিমেটলি দেখেন টেবিলের সেল, এটা হচ্ছে সেই সেল, ও সেলের কন্টেন্ট কোনটা, এটা হচ্ছে কন্টেন্ট। এদের মধ্যে যে ফাঁকা স্থানটা আছে না, আপনি ফাঁকা স্থান বড় করবেন নাকি ছোট করবেন, সেটাই বোঝানোর জন্য কি করা হয়, এই সেল প্যাডিংটা আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। ঠিক আছে, টেবিলের সেল আর সেলের কন্টেন্ট, এই কন্টেন্টটার মাঝে দেখেন এদের মাঝে একটু ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এখন আপনি কতটুকু কি করবেন সেটার উপরেই সেল প্যাডিংটা কি করে কাজ করে। আচ্ছা, বিজি কালার, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি করবে, পরিবর্তন করবে, মানে পুরো টেবিলটার কালারটা কি হবে সেটার জন্য আপনি কি করতে পারেন, বিজি কালার ইউজ করতে পারেন। সো এখান থেকে আরো কিছু বলি, যেহেতু বিজি কালারটা চলে আসলো, তারপর আপনি যদি একটা সেলের কালার করতে চান,
যদি কি করতে চান, সেলের কালার, সেল যে কোনো একটা সেল যদি কি করতে চান, কালার করতে চান, তখন আপনার এইচটিএমএল কোডটা কি হবে, সেলের লেখার জন্য টিএইচ বা টিডি যে কোনো একটাই হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি সাপোজ কি দিব, টিডি দিব, টিডি দিয়ে জাস্ট করে কি দিব, বিজি কালার দিব, টিডি বিজি কালার ইকুয়াল টু কি দিব, সাপোজ আপনি দিলেন হচ্ছে রেড, ঠিক আছে। তারপর কি লিখলেন, সাপোজ হচ্ছে আপনি এখানে লিখলেন হচ্ছে এই লিখলাম হচ্ছে কি আইসিডি লিখলাম, কি করে দিলাম টিডি। তাহলে আপনার এই আইসিডি লেখার নামে যে সেলটা আছে সেই সেলটার কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, এই আর কিছুই না। সাপোজ 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 রেড যেহেতু করতে বসে, দেখেন এই জিনিসটা একটু করে দেখায়, কি জানি করে ভুলেও গেলাম, ফিল্ডার কালার কি কালার করবো, রেড। এটা মনে করেন এইখানে লেখা আছে এটা, ওকে, এই একটা সেলের জাস্ট কালার করে দিলাম, বুঝে গেছে, এটা হচ্ছে সেলের কালার। সাপোজ যদি বলে কি রো কালার করব, যে কোনো একটা রো কে কি করব, কালার করব, একটা রো কালার করব, কি কাকে কালার করব, রো, ঠিক আছে। তাহলে আমি টিআর দিয়ে শুরু করব একটা রো, ঠিক আছে। এই টিআর এর ভিতরে কি দিব, বিজি কালার দিব, টিআর বিজি কালার ইকুয়াল টু সাপোজ আপনি এখানে দিলেন কি রেড, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে মনে করেন এখানে দিয়েছেন টিডি তে কি দিলেন, ওয়েক, টিডিটা ক্লোজ করলেন, তারপর টিডি তে কি দিলেন, তারপর টিডি দিলেন আবুল, এই টিডিটা ক্লোজ করলেন, দেন এই টিআর শুরু হয়েছিল, এটাকে কি করে দিলেন শেষ। তাহলে আলটিমেটলি দেখাবে কি জানেন, এটা মনে করেন একটা রো হইলো না, এই যে একটা রো হইলো, এই রোর ভিতরে সরি এটা ফিল্ডার কালার কি রেড, সাপোজ এই একটা জিনিস নিলাম, রেড কি আসলো এই রেড। তাহলে এই যে রেডটা আসলো, এটা হচ্ছে দুইটা জিনিস, একটা পোর্শনে আপনি লিখছেন হচ্ছে 101, একটা পোর্শন আপনি লিখে রাখছেন হচ্ছে এ, এই কথাটা। তাহলে যদি একটা রো চিন্তা করি, তাহলে এই রোর একটা 101 আপনি লিখে রাখছেন, আর এটা কি লিখছেন এটা, তাহলে এটা হচ্ছে কিসের জন্য, রো যদি কালার করতে চাই, ওকে। সো সেলের কালার দেখলাম, রোর কালার দেখলাম, ওকে। আবার এটা যদি আপনি ফন্টের মধ্যে কালার চেঞ্জ করতে চান, কোন একটা ফন্ট, সাপোজ এই ফন্টটাকে আপনি কি করবেন, রেড করবেন, ঠিক আছে। তখন দেখা যাবে হচ্ছে কি, সাপোজ এই টিডিএস না, ফন্ট কালার দিয়ে যে জিনিসটা আছে সেটা লিখে দিবেন, তাহলে ফন্টের কালার হয়ে যাবে। সো এই সেলটা মেইনলি বেশি আসে, এই যে সেলের কালার যেটা দেখালাম এটা বেশি আসছে, সো এটা একটু করে ভালো মতো দেখে নিব আমরা, ডান। আরেকটা দেখেন এখানে লাস্ট আছে একটা লেখা অনবরত, ওই আমরা টিভিতে হেড মানে নিউজ দেখি না, শিরোনামগুলো আসে না অনবরত, তো এই শিরোনামগুলো যদি অনবরত যদি আনতে চান এরকম, তাহলে এই জন্য আমরা ইউজ করে থাকি মার্কিউটেক, ঠিক আছে। এখানে কিছু একটা থাকবে লেখা, দেখি মার্কিউটেক, ওকে দ্যাট। এবার আমরা আসবো এমসিকিউতে। আচ্ছা, এখানে আবার অনেকগুলো কালারের নামও লিখে রাখছি, এখান থেকে দেখা গেছে কোনো না কোনো জায়গায় এমসিকিউতে আসছে, আসলে এটা মনে রাখার আসলে কোনো কোড নাই। আপনি একটু যদি দেখেন, আমার এখানে একটু সুন্দর করে লেখা আছে কালো সাদা নীল লাল নীল সবুজ বেগুনি, আলটিমেটলি দেখেন প্রথমটাতে সবগুলা 6টাই জিরো, তারপরে সবগুলোতে এফ, তারপরে এফ এফ 4টা জিরো, 0 এফ এফ এত। তাহলে এইভাবে আপনি একটা জাস্ট কম্বাইন মনে রাখতে পারেন, আর এখানে এগুলো দরকার, কারণ কখন কোনটা আসছে এটা আপনি বলা যায় না, সম্ভবত এটাই আসছিল 8GB 255 255 255টা কোন কালারকে নির্দেশ করে, এটা হচ্ছে সাদা। সো এটা মাঝে মধ্যে আসে, সেটা কি করতে হবে আমাদের নিজেদের একটু করে মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। তারপর এমসিকিউ সলভিং আমরা একটু করে চলে আসি, দেখি কি আছে। টেবিলের সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা 50 পিক্সেল দূরে, দেখেন আপনি টেবিলের একটা সেল আছে, এই সেলের বর্ডার থেকে আপনি একটা ডেটা, এই একটা মনে করেন ডেটা, মনে করেন এটা হচ্ছে 50x দূরে, তাহলে এটার জন্য কি করতে হয়, টেবিলের সেলের সাথে কন্টেন্টের কাজ কি করে, সেল প্যাডিং করতো, তাহলে টেবিল বর্ডার 1 দিছে, সেল প্যাডিং 50, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আর কোথাও কি দেখেন এই অ্যাট্রিবিউট ভ্যালুগুলো লেখার সময় কিন্তু কোটেশন থাকবে, এখানে কিন্তু কোটেশন নাই, ঠিক আছে। পরটা আসি,
HTML এ একাধিক রোকে মার্চ করার জন্য, তাহলে রোকে যদি মার্চ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, রো স্প্যান ইউজ করতে হবে। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটটা, এসআরসি ইমেজে ইউজ করছি, ফেস ফন্ট ইউজ করছি, এআলটি এটা আমরা ইমেজে ইউজ করছি, তাহলে কি বর্ডারটা আমরা টেবিল ট্যাগ ইউজ করি, শেষ। ঠিক আছে, আর ওইখানে ওই যেটা বললাম সেলের কালার করা, তারপর হচ্ছে মার্কিউ ট্যাগ, এগুলো আসছে, সেগুলো যদি বা এখানে স্লাইডে নাই আর কি, বাট ভাইয়া ক্লাসের স্লাইডের বাইরেও ওই প্রথম যে বেসিক গুলো পড়ে না, সেই বেসিকে কিন্তু সবগুলো কি করেছি ভাই আপনাদের শিখে দিচ্ছি। ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। শুধুমাত্র আপনি এমসিকিউ স্লাইড সলভ করলেন কিন্তু স্লাইডে যে বেসিক গুলো করলেন না, তাহলে কিন্তু হবে না, সবকিছু একদম A to Z পড়তে হবে। এবার আমাদের লাস্ট টপিক, ওয়েবসাইট পাবলিশিং। ওকে, তো ওয়েবসাইট পাবলিশিং কি, এখান থেকে একটা লাইনে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেটে ব্যবহৃত ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে কি বলা হয়, ওয়েবসাইট হোস্টিং বলে। ঠিক আছে, আর এই ওয়েবসাইট হোস্টিংটা দেখেন ওই কিছুক্ষণ আগে একটা আইএসপি ছিল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা আলটিমেটলি এখানে ছিল আর কি। ঠিক আছে, এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করে, এই ব্যবসায়ীরা কি করে থাকে, ওই ওয়েব হোস্টিং এর জন্য করে থাকে। এটা আলটিমেটলি দুই প্রকার, দরকার নাই এত বেশি। এবার সেই ওয়েবসাইট পাবলিশিং, একটা ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য আপনি যে HTML কোডগুলো লিখেন, সেই কোডগুলো দেখে আপনার বন্ধুরা দেখতে পারবে, আউটপুট না। ঠিক আছে, আপনার বন্ধুরা আপনি যদি বলেন এই দেখতো, এইখানে দেখতো, পারবে না। তো আপনাকে এই ওয়েবসাইটটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। সো পাবলিশ করার পুরো প্রক্রিয়াটাকে আমরা আলটিমেটলি 4টা ভাগে কি করতে পারি ভাইয়া, ভাগ করতে পারি। প্রথম যে ভাগ সেটা হচ্ছে আমাদের কি, প্রথম ভাগে হচ্ছে আমাদের আছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ঠিক আছে, প্রথম ভাগে আমরা কি বলতে পারি, প্রথম ভাগে হচ্ছে আমরা বলতে পারি ডোমেইন নেম কি করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, 2 নাম্বার কাজ, প্রথমে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলাম। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি। ঠিক আছে, ওই আপনি যেই নামটা ঠিক করলেন সেই নামের সাথে এখন রিলেভেন্ট কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করলেন। 3 নাম্বার, এখন ওয়েবসাইটে কি সবার সার্ভারে তো রাখতে হবে, তাহলে তো মানুষ দেখতে পারবে। তাহলে ওয়েবসাইটটা যে সার্ভারে রাখবো সেই জিনিসটাকে কি বলা হয়, ওয়েব হোস্টিং বলে। তাহলে এই ওয়েব হোস্টিংটা করতে হবে। এবং 4 নাম্বারটা হচ্ছে কি, সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা। কি 4 নাম্বার হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে কি করা, যুক্ত করা। এই সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা হয় কেন, এই সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা এটা অত্যাবশ্যকীয় নাই, এটা যে আপনাকে অবশ্যই করতে হবে সেটা না। এটা করার কারণটা কি, এটা কারণটা হচ্ছে ওয়েবসাইটকে প্রচারমুখী, ঠিক আছে, আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে প্রচারমুখী করার জন্য, যাতে মানুষের কাছে যায়, প্রচার হয়, সেই জন্য আমরা কি করি, সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে থাকি আর কি। ঠিক আছে, সাপোজ আপনি HTML লিখে সার্চ করলেন, তাহলে HTML লিখে তো অনেকগুলো আর্টিকেল চলে আসে না সামনে, এখানে দেখা যায় তারা এই সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে SEO এর কাজগুলো করে, তখন দেখা যায় কি আপনার যার র্যাঙ্ক ভালো তারটা আগে দেখে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে মেইনলি 4টা ধাপ, তার মধ্যে এই 3টা মাস্ট লাগবে, এটা না দিলেও হয়, বাট এটার কাজ কি, আলটিমেটলি প্রচারমুখী করতে কি করবে, সাহায্য করবে। তারপর এখন আমরা যদি একটু এমসিকিউ দেখি, একটা এমসিকিউ এখানে রাখছি, একটা ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়, আমরা জানি ওয়েব হোস্টিং বলা হয়ে থাকে। এই আর কিছু না, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। আমরা দেখেন 11টা টাইপের মাধ্যমে আমরা প্রত্যেকটা টপিক একদম প্রথমে বেসিক দেখছি, সেই বেসিক থেকে দেখেন যতগুলো মুখস্থ জিনিস ছিল সবগুলোই কিন্তু ভাই সুন্দরভাবে বুঝাইও দিছি আবার। ঠিক আছে, কোনগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো আমরা অলরেডি দেখলাম। তো আশা রাখি এই ক্লাসটা করার পর আপনাদের 4র্থ অধ্যায় থেকে 1 নাম্বারও মিস হবে না। ঠিক আছে, আর আপনারা চাইলে একটু ছোট্ট করে ডিভ এবং স্পান নামে 2টা জিনিস আছে, ওই 2টা একটু করে জাস্ট দেখে নেবেন। ঠিক আছে, মাঝে মধ্যে 1টা 2টা এমসিকিউ আসতেই পারে, সো ডিভ আর স্পানের কাজটা একটু করে দেখে নেবেন। ভাই এখানে বলি নাই, আর মোটামুটি যা আছে সবকিছু আপনাদের বইতে যা যা আছে সবকিছু একদম ইন ডিটেইলস ভাই কি করে ফেলছি, পড়ে ফেলছি। ওকে, সো ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ক্লাসগুলো করে যদি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে অথবা যে ছোট ভাই বোন রয়েছে তাদেরকে সাজেস্ট করে ভুলবেন না। ঠিক আছে, কারণ দেখা যেতে পারে আপনার একটা সাজেশন তাদের জীবনে দেখা গেছে আইসিটি তার আগে যেভাবে শিখতো তার থেকে এখন আরো অনেক সুন্দরভাবে অনেক গুছানো ওয়েতে কি করতে পারতেছে, শিখতে পারতেছে। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ক্লাসগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদের যে সকল ছোট ভাই বোন রয়েছে তাদেরকে কি করবেন, সাজেস্ট করতে ভুলবেন না। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আমাদের যে 5ম অধ্যায় যে ক্লাস আছে সেই 5ম অধ্যায়ের ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।